আন্তঃআণবিক বন্ধন কি? আন্তঃআণবিক বন্ধন হচ্ছে দুইটা অণুর মধ্যকার বন্ধন, পাশাপাশি দুইটা অণু যদি থাকে তাদের মধ্যকার যে বন্ধন সেটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। আর অন্তঃআণবিক বন্ধন বলতে একই অণুর মধ্যকার বন্ধন। সো আমরা যদি একটা উদাহরণ দেই যে অন্তঃআণবিক বন্ধন বলতে কি বুঝাইতেছে, যেমন ধরো অ্যামোনিয়ার কথা যদি চিন্তা করি। আচ্ছা, এটা হচ্ছে অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া কিন্তু একটা অণু। সো এই একটা অণুর মধ্যেই এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে বন্ধনটা এখানে আছে, এই যে বন্ধনটা, সো এদেরকে বলা হইতেছে অন্তঃআণবিক বন্ধন। তার মানে কি, একই অণুর একই অণুর মধ্যকার বন্ধন যদি থাকে তাকে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। আর যদি পাশাপাশি দুইটা অণুর মধ্যে কখনো বন্ধন থাকে, হ্যাঁ, যেমন ধরো এখানে একটা অ্যামোনিয়া আছে, এটা একটা অণু, আর ধরো এখানে হচ্ছে আরেকটা অ্যামোনিয়া আছে। সো এই যে দুইটা অণু যখন থাকে একে বলা হয় আন্তঃআণবিক। আন্ত হ্যাঁ, আন্তঃআণবিক বন্ধন, দুইটা অণুর মধ্যে বন্ধন, ঠিক আছে। আর একই অণুর মধ্যে যখন বন্ধন হয়, যেমন ধরো এই যে একই অণুর মধ্যকার যে পরমাণুগুলো আছে, পরমাণু টু পরমাণু যে বন্ধনগুলো তাকে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। অন্ত। সো এই দুইটা আসলে পার্থক্য করা একটু কঠিন হয়, সো নাম এভাবে মনে রাখতে পারো। অন্ত দেখো একটু ছোট টাইপের। সো ছোট যদি হয় তার মানে বুঝবা যে ছোট পরিসরে বন্ধন। সো ছোট পরিসরে বন্ধন মানে কি, একই অণুর মধ্যে বন্ধন। আর আন্ত, এই কথাটা হচ্ছে একটু বড়, দেখো আন্ত, বড় ওয়ার্ড। সো বড় বলতে বুঝাবে বড় পরিসরে বন্ধন। সো বড় পরিসর বলতে আসলে বোঝাইতেছে যে বড় বড় দুইটা অণু যদি পাশাপাশি থাকে তাদের ক্ষেত্রে যে বন্ধনটা হয় সেটা। তো সিম্পল এই জিনিসটা বুঝতে পারছি তো, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে একটু কাটি, আমাদের আসলে এটা আলোচ্য বিষয় না, আমরা জাস্ট বলে দিলাম। আচ্ছা, এবার শুরু করি। সো এখানে দেখো আমরা হচ্ছে অন্তঃআণবিক বন্ধন নিয়ে কাজ করব। তার মানে হচ্ছে একই অণুর মধ্যে যে বন্ধন, একই অণুর মধ্যকার বন্ধন হচ্ছে অন্তঃআণবিক বন্ধন। সো অন্তঃআণবিক বন্ধনের কতগুলা টাইপ আছে বা প্রকারভেদ আছে। সো আমরা এখানে এই জিনিসগুলো লিখছি, যেমন হচ্ছে আয়নিক বন্ধন আমরা চিনি। সো আয়নিক বন্ধন বলতে কি বোঝায় আমরা 9-10 থেকেই দেখছি যে প্লাস মাইনাসের মধ্যে বন্ধন। যেমন একটা প্লাস ক্যাটায়ন থাকবে। আচ্ছা, তো একটা প্লাস ক্যাটায়ন থাকবে, আর ধরো যদি এটা একটা অ্যানায়ন হয়, সো প্লাস মাইনাসের যে বন্ধনটা থাকে সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। আর এবার আসো সমযোজী বন্ধনে। সো সমযোজী বন্ধন বলতে যেন কি দেখছিলাম, যে এই যে, তো যদি শেয়ারিং এর মাধ্যমে কোনো বন্ধন গঠন হয় তাহলে তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনে একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা পরমাণুরই এই বন্ধনে কন্ট্রিবিউশন থাকবে। যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন হচ্ছে এইটা, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন হচ্ছে এইটা। সো দুইজন মিলে তারা শেয়ারের মাধ্যমে একটা বন্ধন তৈরি করবে। সো তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আয়নিক বন্ধন হচ্ছে প্লাস মাইনাস, সমযোজী বন্ধন হইতেছে এরকম শেয়ারিং এর মাধ্যমে বন্ধন তৈরি করছে, এবং দুইটা পরমাণুরই পার্টিসিপেশন আছে, এখানে দুইজনই অংশগ্রহণ করতেছে। আর সন্নিবেশ বন্ধনটা যেন কেমন ছিল, সন্নিবেশ বন্ধনটা ছিল এরকম, যেমন ধরো অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া যখন তার এই মুক্তজোড় ইলেকট্রন, এটাকে আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন বলা হয়। সো অ্যামোনিয়া যখন তার এই মুক্তজোড় ইলেকট্রন কাউকে দিয়ে দিবে, যেমন ধরো এখানে আসলে ইলেকট্রনের ঘাটতি আছে, সো মুক্তজোড় ইলেকট্রনটা যখন অ্যামোনিয়া কাউকে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে যে বন্ধনটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। সো সন্নিবেশ বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য কি? সমযোজী বন্ধনে দেখো দুইজনেরই কন্ট্রিবিউশন আছে, ও একটা ইলেকট্রন দেয়, ও একটা ইলেকট্রন দেয়, দুইজন মিলে মাঝখানে শেয়ার করে। বাট সন্নিবেশ বন্ধনে যেটা হয়, টোটাল এক জোড়া ইলেকট্রন বা দুইটা ইলেকট্রনই আসে একজন থেকে। সো এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, এটা আমরা একটু মনে রাখবো। সো আশা করি এই আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ বন্ধনের প্রাইমারি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো এবার আসো ধাতব বন্ধন। সো ধাতব বন্ধন বলতে আসলে আমরা কি বুঝি, এটা কি জানো? কেউ কি বলতে পারবা? তো এটা একটু এরকম ভাবে চিন্তা করতে পারি, যেমন ধরো এটা হচ্ছে একটা সোডিয়াম বার। হুম। তো সোডিয়াম বার আসলে কি দ্বারা তৈরি? অনেকগুলা সোডিয়াম পরমাণু মিলে এরকম একটা ধরো বারের মতো তৈরি করছে, হ্যাঁ, টুকরা। সো এই সমস্ত সোডিয়াম পরমাণু আমরা জানি
যে 11টা ইলেকট্রন বিশিষ্ট হয় এবং তার লাস্ট শেলে আমরা কিন্তু জানি যে একটা ইলেকট্রন থাকে। হ্যাঁ, সো লাস্ট শেলের একটা ইলেকট্রন সে হচ্ছে ছেড়ে দিতে পারে। সো দেখো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? সোডিয়াম 11, সো 1s2, 2s2, 2p6, এটা কয়টা হলো? 10টা হলো, তাহলে 3s1। সো দেখো এই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সো দেখো তার লাস্ট শেলে একটাই ইলেকট্রন আছে এবং লাস্ট শেলে একটা ইলেকট্রন যখন আছে আমরা জানি যে সোডিয়াম খুব ইজিলি এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে সে হচ্ছে একটা স্থিতিশীল আয়নে পরিণত হয়, প্লাসে পরিণত হয়। তাহলে চিন্তা করো যে সে যদি তার এরকম একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে এখানে কিরকম আয়ন বিশিষ্ট হয়ে যাচ্ছে? Na+। সো এরকম অজস্র সোডিয়াম পরমাণু আছে যারা হচ্ছে এই বারের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ আয়ন সৃষ্টি করে। পাশাপাশি যেই সমস্ত ইলেকট্রনগুলো ছাড়তেছে সেই সমস্ত ইলেকট্রনগুলা কিন্তু ওই বারের মধ্যেই একটা ইলেকট্রন সাগর তৈরি করে। সো জিনিসটা কিরকম যে ওরা হচ্ছে একটা করে ইলেকট্রন ধরো ছাড়তেছে প্রত্যেকটা সোডিয়াম পরমাণু, আর ওই সমস্ত ইলেকট্রন এই বারের মধ্যেই ছোটাছুটি করতেছে, ঘোরাঘুরি করতেছে, মুক্তভাবে বিচরণ করতে পারতেছে। সো আমরা বলতে পারি যে এই বিশাল ইলেকট্রন সাগরের ওপর আমাদের এই সোডিয়াম প্লাস গুলা নিমজ্জিত অবস্থায় থাকে। সো দেখো তাহলে এই যে প্লাস আয়নগুলা সৃষ্টি হয়েছে, এই যে ক্যাটায়ন এবং এই যে ইলেকট্রনগুলা, এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। আমরা জানি প্লাস এবং মাইনাসের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। হ্যাঁ, সো এই আকর্ষণ বলের কারণে তাদের মধ্যে এক ধরনের বন্ধন পরিলক্ষিত হয়। সো এই বন্ধনকেই বলা হচ্ছে ধাতব বন্ধন। বুঝতে পারছো? তাহলে এই যে প্লাসগুলা আছে, এই প্লাসগুলার সাথে মাইনাসগুলার যে বন্ধন সৃষ্টি হইতেছে এই মেটাল বারের মধ্যে, তাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। বুঝতে পারছি? জি ভাই। বুঝছি? ওকে। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, আমরা জাস্ট বন্ধন সম্পর্কে একটা আইডিয়া নিলাম। সো ধাতব বন্ধন আমাদের শেষ। সো দেখো আয়নিক বন্ধন মানে প্লাস মাইনাস, সমযোজী বন্ধন বলতে বুঝলাম যে দুইজনই শেয়ারে পার্টিসিপেট করবে। সন্নিবেশ বন্ধন মানে কি? এক জোড়া ইলেকট্রন একজন দিবে, একজনের কাছে থেকে আসবে, দুইজনের কাছ থেকে আসবে না। আর ধাতব বন্ধন বলতে বুঝাইতেছি এরকম মেটাল বারের মধ্যে ক্যাটায়ন এবং ইলেকট্রনের যে বন্ধন তৈরি হয়। আচ্ছা, সো মেইনলি আমরা বন্ধনের এই পার্টটাতে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। সো সমযোজী বন্ধন নিয়ে কেন আলোচনা করব? কারণ আমাদের সংকরায়নের যে কনসেপ্টটা আছে সেটা টোটালটাই সমযোজী বন্ধনের মাধ্যমে ব্যাখ্যা করতে হয় বা করা যায়। সো নর্মালি সমযোজী বন্ধন কিন্তু আমরা একটু আগেই বলে আসছি শেয়ারিং, তার মানে দুইজনের পার্টিসিপেশন থাকবে, একজন একটা ইলেকট্রন দিবে আরেকজন একটা ইলেকট্রন দিবে, দুইজন মিলে শেয়ার করবে। সো সমযোজী বন্ধনকে আমরা বন্ধন সংখ্যার উপর ভিত্তি করে তিন ভাগে ভাঙতে পারি। সো একটা হচ্ছে একক বন্ধন, মানে এখানে বন্ধন থাকবে একটা। এখানে হচ্ছে দ্বিবন্ধন, মানে ডাবল বন্ড থাকবে। আর একটা হচ্ছে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড থাকবে। সো একক বন্ধন বলতে আসলে কিভাবে দেখানো যাইতে পারে? যেমন হাইড্রোজেন এবং হাইড্রোজেনের যে বন্ধনটা, এটাই হচ্ছে একটা একক বন্ধন। দেখো একটা বন্ধন আছে। আবার দ্বিবন্ধনের কথা যদি বলি তাহলে দেখো এই যে দুইটা অক্সিজেন পরমাণু, এরা হচ্ছে এই যে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এটা হচ্ছে দ্বিবন্ধন। সো একটা অক্সিজেন গ্যাস তারা হচ্ছে দ্বিবন্ধন যারা যুক্ত থাকে। আবার ত্রিবন্ধনের কথা যদি বলি তাহলে দেখো এই যে দুইটা নাইট্রোজেন মিলে একটা নাইট্রোজেন গ্যাস তৈরি করতেছে, সেদের মাঝখানে তিনটা বন্ধন আছে, সো একে বলা হয় ত্রিবন্ধন। সো আমরা বলতে পারি দেখো সমযোজী যে বন্ধন আছে, সমযোজী বন্ধনের বন্ধন সংখ্যার উপর বেস করে আমরা তিনটা ক্যাটাগরি পাই, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা হচ্ছে ত্রিবন্ধন। আচ্ছা, সো এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে যাব। তো অধিক্রমণের উপর ভিত্তি করে, অধিক্রমণ মানে হচ্ছে ওভারল্যাপিং, হ্যাঁ, একটার উপর আরেকটা ওভারল্যাপ করা। সো অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধনটা কিরকম? সিগমাকে এইভাবে প্রকাশ করা হয় এরকম এরকম। তো সিগমা বন্ধন হচ্ছে মুখোমুখি বন্ধন, তার মানে আমাদের যে
অ্যাটম গুলা থাকবে, অ্যাটমের যে অরবিটাল গুলা থাকবে, ওই অরবিটাল গুলোর মধ্যে মুখোমুখি বন্ধন যদি হয়, আমরা দেখাবো একটু পরে উদাহরণ দিয়ে, তাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। আর এই সিগমা বন্ধন হচ্ছে অনেক বেশি স্ট্রং, কারণ অরবিটালের মুখোমুখি ওভারল্যাপিং হইতেছে। আর আরেকটা বন্ধন যাকে বলা হয় পাই বন্ধন। সো পাই বন্ধনকে এভাবে পাই দ্বারা প্রকাশ করা হয়, আর পাই বন্ধন বলতে বোঝায় পাশাপাশি বন্ধন, মানে অরবিটাল গুলা পাশাপাশি থাকবে, এদের মধ্যে একটা মৃদু আকর্ষণ বল কাজ করবে বা মৃদু বন্ধন বিরাজমান থাকবে। তাহলে সিগমা বন্ধন হচ্ছে অনেক স্ট্রং বন্ধন, শক্তিশালী বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল বন্ধন, দুর্বল বন্ধন। সো দেখো, সমযোজী বন্ধনকে আমরা হচ্ছে বন্ধন সংখ্যার উপর বেস করে তিনটা ভাগে ভাগ করছি, একক, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। আর অধিক্রমণের উপর বা ওভারল্যাপিং ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করছি, একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সো এখন আমরা এখানে একটু দেখি, যেমন এখানে সিগমা বন্ধন বলতে কি বোঝাইতেছে সেটা একটু দেখব। তো সিগমা বন্ধন বলতে আমরা কিন্তু বুঝে ফেলছি অলরেডি যে মুখোমুখি বন্ধন বা ওভারল্যাপিংটা হবে মুখোমুখি। এখন আমরা তো এস অরবিটালের কথা জানি। সো এস অরবিটাল দেখতে কিরকম? এস অরবিটাল হচ্ছে বর্তুলাকার শেপ বা এরকম একটা শেপ তৈরি করে এস অরবিটাল। হ্যাঁ, আর পি অরবিটাল যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডাম্বেল আকৃতির হয়ে থাকে। সো দেখো, দুইটা এস অরবিটাল যদি পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে যদি এই ওভারল্যাপিংটা ঘটে, এই যে দেখো এই জায়গাটায় ওভারল্যাপিং হচ্ছে, এই যে, সো এই যে ওভারল্যাপিংটা হয়েছে, দেখো মুখোমুখি ওভারল্যাপিং হয়েছে না, মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুইটা এস অরবিটালের মধ্যে। তাহলে এই যে বন্ধনটা হয়েছে এটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। এবং ওভারল্যাপিংকৃত এলাকায় আসলে তাদের শেয়ারকৃত ইলেকট্রন অংশগ্রহণ করে, এই জায়গাটায় আসলে তাদের শেয়ারকৃত ইলেকট্রন থাকে। যেমন দুইটা এস বলতে আসলে কি বোঝাইতেছে, আমরা একটা উদাহরণ দিতে পারি এখানে। যেমন দুইটা হাইড্রোজেন, সো দুইটা হাইড্রোজেন, ওর একটা ইলেকট্রন হচ্ছে এটা, এর একটা ইলেকট্রন হইতেছে এটা। আর আমরা কিন্তু জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1 এরকম। তার মানে দেখো, তার এস অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেইটা ব্যবহার করে সে হচ্ছে এই যে বন্ধন ক্রিয়েট করছে এখানে। তার মানে এস অরবিটালকে আমরা এইভাবে দেখাইছি। আর আরেকটা হাইড্রোজেন যে থাকে, আমরা জানি দুইটা মিলে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সো আরেকটারও এস থাকে। সো এই এস এবং এই এস দুইটা মিলে গিয়ে একটা ওভারল্যাপিং ঘটায় আসলে। সেই ওভারল্যাপিংটাকে আমরা বলতেছি সিগমা বন্ধন। কারণ কি, এখানে ওভারল্যাপিংটা মুখোমুখি হয়েছে। সো মুখোমুখি আসলে কাদের ওভারল্যাপিং গুলা হইতে পারে সেটাই বলতেছি। যেমন দুইটা এস এর মধ্যে মুখোমুখি ওভারল্যাপিং হইতে পারে, তাহলে দুইটা এস এর মধ্যে যে বন্ধন হবে সেটা হচ্ছে সিগমা বন্ধন। আচ্ছা, সো এটা একটা উদাহরণ দিলাম। আর কি কি হইতে পারে সিগমা বন্ধনের ক্ষেত্রে? যেমন একটা এস এবং একটা পি। সো যদিও ডাম্বেলের শেপটা খুব বিশ্রী হয়ে গেছে আর এটাও ভর্তা হয়ে গেছে, তো যাই হোক আমরা বুঝবো এটা হচ্ছে পি অরবিটাল। সো পি অরবিটাল কেমন থাকে? আসলে ডাম্বেলের মতো শেপ থাকে, এই যে এরকম একটা শেপ থাকে। সো এই যে ডাম্বেল, তোমরা যারা ব্যায়াম ট্যায়াম করছো বা জিম টিমে গেছো তারা কিন্তু জানো যে ওই হাতের মধ্যে এটা নিয়ে একটু নড়াচড়া করলে মাসেল টাসেল ফুলে খুব শক্তি পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা ডাম্বেল। তো ডাম্বেলের মতো একটা শেপ থাকে হচ্ছে পি অরবিটাল গুলার। যেমন ধরো এটা একটা পি অরবিটাল, ঠিক আছে? সো এখানে ডাম্বেলের এই যে দুইটা কর্নারের মাথা আছে, বা তুমি যদি ডাম্বেলের কথা চিন্তা করো, দুই পাশে ভার লাগানো থাকে এত কেজি করে। সো এই যে ভারগুলো আছে বা এই যে কর্নারগুলো আছে সেগুলোকে বলা হয় লোব। তাহলে একটা পি অরবিটালের আসলে দুইটা লোব থাকে, দেখো এই যে একটা লোব, এটা একটা লোব, এদেরকে লোব নামে আখ্যায়িত করা হয়। সো দেখো, এটা যদি একটা পি পি এর অরবিটাল হয় আর এটা যদি একটা এস হয়, দেখো তাদের মধ্যে কিন্তু মুখোমুখি অধিক্রমণ সম্ভব। সো এই যে এস এর সাথে পি এর যে মুখোমুখি অধিক্রমণ হইলো, তো এর ফলে যে ওভারল্যাপিংকৃত এলাকা সেটা হচ্ছে এই সবুজ দাগ দিয়ে দেখাইছি। তাহলে এই ধরনের যদি বন্ধন হয় এস এবং পি এর, তাহলে আমরা তাকে সিগমা বন্ধন বলতে পারতেছি। কেন বলতে পারতেছি? কারণ এখানে অধিক্রমণটা মুখোমুখি হয়েছে। আচ্ছা, তাহলে দেখো দুইটা এস এর মধ্যে বন্ধন সিগমা বন্ধন, একটা এস একটা পি এর মধ্যে বন্ধন সিগমা বন্ধন। আবার আমরা যদি দুইটা পি এর কথা চিন্তা করি, এই দুইটা পি এর মধ্যে বন্ধনও কিন্তু দেখো এই যে মুখোমুখি অধিক্রমণ হয়েছে।
সো মুখোমুখি অধিক্রমণ যেখানেই হওয়া সম্ভব, মুখোমুখি অধিক্রমণ যেখানেই হওয়া সম্ভব তাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। ঠিক আছে, এখানে কে কে পার্টিসিপেট করছে? দুইটা হচ্ছে পি অরবিটাল পার্টিসিপেট করছে। তাহলে দেখো সিগমা বন্ধনের কি কি কেস হইতে পারে? দুইটা এস অরবিটাল একত্রে ওভারল্যাপিং করতে পারে, একটা এস একটা পি করতে পারে, আবার দুইটা পিও করতে পারে। তো সিগমা বন্ধনের কনসেপ্টটা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, সো আমরা এবার একটু পাই বন্ধন নিয়ে আলোচনা করি। সো পাই বন্ধনের ক্ষেত্রে আমরা কি বলে আসছি? পাই বন্ধন হচ্ছে পাশাপাশি বন্ধন। সো এখানে কোনো মুখোমুখি সংঘর্ষ নাই, সব হচ্ছে সাইড দিয়ে কাজ করা হবে। হ্যাঁ, সো সাইড দিয়ে যদি কাজ করা হয় তার মানে বন্ধনটা কেমন হবে? সাইড বাই সাইড হবে। সো দেখো আমরা যদি পাশাপাশি বন্ধনের কথা চিন্তা করি, পাশাপাশি বন্ধন বা পাই বন্ধন শুধুমাত্র পি অরবিটালের জন্য খাটবে। সো আমি যদি এখানে এভাবে চিন্তা করি যে এই যে একটা এবং এই যে একটা, ঠিক আছে, সো এই যে বন্ধনটা এদের মধ্যে যদি হয় কখনো, যেমন এটা যদি পি ওয়াই হয়, এটা হচ্ছে পি ওয়াই। সো দেখো কোনো কারণে এই যে দুইটা ওয়াই অ্যাক্সিস বরাবর পি এর যে অরবিটাল গুলো আছে তারা যদি পাশাপাশি অবস্থান করে, এবং তারা কিন্তু কখনোই মানে এই মাথা এই মাথার সাথে ডাইরেক্ট মিলে যাবে না, তারা পাশাপাশি থাকবে। সো পাশাপাশি যে বন্ধনটা তাদের মধ্যে কাজ করবে তাকে বলা হচ্ছে পাই বন্ধন। আর দুইটা পি যদি মুখোমুখি ওভারল্যাপ করে তাহলে যে বন্ধনটা হইতেছে সেটা সিগমা বন্ধন। আর পাই বন্ধন কি? পাশাপাশি যদি তাদের মধ্যে একটা দুর্বল বন্ধন থাকে, দেখো এখানে কিন্তু কানেক্টিভিটি নাই, একজন আরেকজনকে ওইভাবে স্পর্শ করে নাই। সো এই যে বন্ধন সেটা কিন্তু এদের মধ্যে একটা বিশাল গ্যাপ আছে, দেখো। সো এই যে বন্ধনটা তাকে বলা হচ্ছে পাই বন্ধন। আর পাই বন্ধন কিন্তু দুর্বল বন্ধন, আমরা আগেই বলছিলাম পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, দুর্বল বন্ধন। সো এভাবে আসলে বন্ধনটা হইতে পারে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সিগমা বন্ধন গঠন হইলেই কেবল পাই বন্ধন গঠন সম্ভব। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখাবো একা একা সবার আগে পাই বন্ধন গঠন হয়ে যাবে এমন না, সিগমা বন্ধন হইলেই কেবল পাই বন্ধন গঠন সম্ভব। আচ্ছা, তো ভাই এই যে এই সংকরায়নের ভিতরে কি হচ্ছে ভেসপার থিওরি নামে কোনো হ্যাঁ হ্যাঁ, ভেসেপার থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালসন। হ্যাঁ, আমরা দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, তার মানে আমরা পাই বন্ধনটা মোটামুটি বুঝলাম। আর এখানে হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম, এখানে কিছু কথাবার্তা বলবো। নর্মালি আমরা কি জানি যে যে কোনো একটা যৌগ যখন গঠন হয় তখন হচ্ছে অষ্টক নিয়ম ফুলফিল করতে চায়, মানে লাস্ট শেলে যে কোনো পরমাণু অষ্টক অবস্থা প্রাপ্ত হইতে চায়। বাট অষ্টক অবস্থা প্রাপ্ত হওয়া ছাড়াও কিন্তু যৌগ গঠন হয়। সো এইখানে আমরা এই দুইটা জিনিস একটু দেখব। যেমন ধরো বোরন ট্রাইফ্লোরাইড BF3। সো এটা হইতেছে একটা যৌগ বা অণুর কথা চিন্তা করতে পারো। সো এখানে আসলে অষ্টক ফুলফিলড হয় নাই। কেন হয় নাই, কিভাবে হয় নাই আমরা একটু দেখাচ্ছি। সো এই জিনিসটা একটু এখানে নিয়ে আসি, দেখো। সো আমরা যদি এখানে একটু আঁকতে চাই, সো যেটা বলতেছিলাম, সো বোরনের কিন্তু আমরা জানি যে 5টা ইলেকট্রন থাকে। সো আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দাঁড়ায়? 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p1x, এভাবে থাকে। সো এইভাবে সে তো বন্ধন গঠন করতে পারতেছে না। দেখো এখানে ফ্লোরিন আছে কয়টা? ফ্লোরিন আসতেছে হচ্ছে 3টা। তার মানে 3টা ফ্লোরিনের সাথে শেয়ার করার জন্য তার আসলে 3টা সিঙ্গেল ইলেকট্রন লাগবে। এই যে দেখো সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা? এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে হচ্ছে একটা। সো একটা দিয়ে কিন্তু সে 3টা ফ্লোরিনকে সমযোজী বন্ধনে ধরতে পারবে না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে পরমাণুটা এক্সাইটেড হয়ে যায়। সো পরমাণুটা যদি এক্সাইটেড হয় তাহলে আসলে যে ঘটনাটা ঘটে, এখানে একটা স্টার চিহ্ন দিতে হয়। সো পরমাণু এক্সাইটেড হইলে তার লাস্ট শেলের যুগল ইলেকট্রন ভেঙে যায়, এটা মনে রাখবা। সো এক্সাইটেড কেন হয়? কারণ হচ্ছে তার বন্ধন গঠন করার জন্য, পর্যাপ্ত অ্যাটমের সাথে বন্ধন গঠন করার জন্য তাকে এক্সাইটেড হইতে হয়। এবং এক্সাইটমেন্টের ক্ষেত্রে আসলে বাইরের এনভায়রনমেন্ট থেকে সে কিছুটা হিট নিয়ে নেয়, হিট নিয়ে সে যুগল অবস্থাটা ভেঙে অযুগল অবস্থায় পরিণত হয়, যাতে করে সে বন্ধন গঠন করতে পারে। সো দেখো লাস্ট শেলের যুগল অবস্থা ভাঙবে, তাহলে দেখো লাস্ট শেল আসলে কি, এই যে এটা। সো এটার যুগল অবস্থা যদি ভেঙে যায় তাহলে কি হয়? 2s1 আর 2p1x তো ছিলই আগে। আর এইটার যুগল অবস্থা যদি ভাঙে তাহলে পি এর আন্ডারে দেখো আমাদের আরেকটা অরবিটাল কিন্তু আছে 2py। সো এইটার যুগল অবস্থা ভেঙে এখানে হচ্ছে একটা ইলেকট্রন লাফ দিয়ে চলে আসছে।
তাহলে তার লাস্ট শেলটা যদি আমি দেখাইতে চাই, তাহলে তার এই ক্ষেত্রে লাস্ট শেলটা এরকম অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছি ভাঙনটা? এখন চিন্তা করো, তার তো কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? লাস্ট শেলে 3টা সিঙ্গেল ইলেকট্রন আছে। সো 3টা সিঙ্গেল ইলেকট্রন থাকা খুবই সুবিধা। এখন সে হইতেছে তোমার যৌগ গঠন করতে পারবে, কারণ এই 3টা ফ্লোরিনের সাথে সে যুক্ত হইতে পারবে। সো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু দেখি, এই জায়গাটায় ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, তাহলে F9, তো 1s2, 2s2, 2p, 2x, 2p, 2y, কত হইলো? 1 2 3 4 5 6 7 8, আর 2p 1z। তাহলে এটা হচ্ছে তার লাস্ট শেল। সো দেখো এখানেও সবাই কিন্তু যুগল অবস্থায় আছে, যুগল অবস্থায় আছে, বাট দেখো এইখানে এই একটা ইলেকট্রন pz এ অযুগল অবস্থায় আছে। তার মানে সে চিন্তা করবে কি আরেকজনের সাথে বন্ধন গঠন করতে। তাহলে দেখো এই একটা অযুগল ইলেকট্রন দিয়ে একটা ফ্লোরিন গিয়ে এই বোরনের সাথে যুক্ত হবে, বোরনের সাথে যুক্ত হয়ে ধরো তার লাস্ট শেলে যুগল অবস্থা প্রাপ্ত হবে। আবার এরকম ফ্লোরিন আছে কয়টা? টোটাল 3টা ফ্লোরিন আছে। সো 3টা ফ্লোরিন তার এই যে অযুগল ইলেকট্রনটা আছে, এই অযুগল ইলেকট্রনটা দিয়ে ওর সাথে শেয়ার করবে, এবং আরেকটা ফ্লোরিন এইভাবে আসবে, আরেকটা ফ্লোরিন এসে এই অযুগল ইলেকট্রনটার সাথে শেয়ারিং এ অংশ নেবে। তাহলে দেখো যদি শেয়ারিং এ অংশ নিয়ে নেয়, তাহলে তার লাস্ট শেলে এখন কয়টা ইলেকট্রন দাঁড়াইতেছে? বোরনের লাস্ট শেলে দেখো তো, ভাই 8টা ভাই। 8টা কেমনে? এই যে এটা লাস্ট শেল, তো এই যে 1 2 6টা ভাই। 3 4 শেষ 5 শেলে 6টা, হ্যাঁ তো 6টা, শেষ শেলে 6টা। আচ্ছা এখন খেয়াল করে দেখো, তার কিন্তু লাস্ট শেলে অষ্টক পূরণ হয় নাই, তার ইলেকট্রন আছে কয়টা? 6টা ইলেকট্রন আছে। জি তাহলে ভাই। অষ্টক যে সবসময় পূরণ হইতে হয় এমনও না, অষ্টক পূরণ না করেও কিন্তু যৌগ গঠন সম্ভব, এবং বোরন ট্রাইফ্লোরাইড কিন্তু একটা এক্সিস্টিং যৌগ। সো দেখো এখানে কিন্তু অষ্টক পূরণ হয় নাই, বোরনের অষ্টক পূরণ হয় নাই। যদিও আমরা দেখতেছি ফ্লোরিনের এই একটা ইলেকট্রন যখন ওর একটার সাথে শেয়ার করছে, ফ্লোরিনের অষ্টক পূরণ হয়েছে, বাট আমাদের যে বোরন আছে, বোরনের কিন্তু অষ্টক পূরণ হয় নাই। সো এই যে ঘটনাটা আমরা এখানে দেখলাম, তো এটাকে বলা হচ্ছে অষ্টক সংকুচিত অবস্থা। তো এই ঘটনাটা আসলে অষ্টক সংকোচন। কেন সংকোচন কেন? কারণ আমরা কি জানি 8টা ইলেকট্রন নরমালি থাকে তার লাস্ট শেলে, হ্যাঁ, যখন একটা যৌগ গঠন হয়। বাট এই কেসটার মধ্যে আমরা দেখতেছি যে 6টা ইলেকট্রন দিয়েও তার লাস্ট শেলে পার্টিসিপেশনের মাধ্যমে যৌগ গঠন হয়েছে। তাহলে দেখো অষ্টক থেকে সংকুচিত অবস্থা মানে কম অবস্থা, সো 6টা। এই কারণে এই ঘটনাটাকে অষ্টক সংকোচন বলা হয়। বুঝতে পারছো ঘটনাটা? জি ভাই। বুঝতে পারছো? তাহলে এই দেখো বোরন ট্রাইফ্লোরাইড যে যৌগটা, সেটা কিন্তু অষ্টক সংকুচিত যৌগ, তার অষ্টক পূরণ হয় নাই, কম আছে লাস্ট শেলে। আচ্ছা, সো এখন আমরা দেখতেছিলাম অষ্টক নিয়মের ব্যতিক্রম। তাহলে দেখো আমরা আরেকটা উদাহরণ দিই, যেখানে অষ্টক সম্প্রসারণ হইতেছে। অষ্টক সংকোচন দেখলাম, এবার দেখবো যে 8টারও বেশি ইলেকট্রন লাস্ট শেলে থাকতে পারে, সেরকম একটা কেস এখানে দেখবো। সো দেখো আমরা হচ্ছে একটা উদাহরণ দিই, ফসফরাস দেখি। সো ফসফরাস তার লাস্ট শেল হচ্ছে 15টা। সো PCl5, এটা আমাদের কমন, এই কারণে এটা দেখতেছি। সো PCl5 একটা যৌগ, ফসফরাস পেন্টাক্লোরাইড। সো পেন্টা কেন বলা হইতেছে? কারণ ক্লোরিনের এখানে 5টা আছে। সো আমরা একটু দেখি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করে। সো 1s2, 2s2, 2p6, কয়টা হয়েছে? 10টা। তারপর হচ্ছে 3s2, তারপরে কয়টা হলো? 12টা। তাহলে 3p1x, 3p1y, আর হচ্ছে 3p1z। তাহলে কয়টা হলো দেখো, এখানে হচ্ছে 6 4 10 11 12 13 14 15, তার মানে 15টা ইলেকট্রন কিন্তু আমি করে ফেলছি ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তো এইটা হচ্ছে তার লাস্ট শেল। আমরা লাস্ট শেলটাকে একটু আলাদা করলাম, এবং বন্ধন গঠনের সময় সবসময় লাস্ট শেল অংশগ্রহণ করে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। আচ্ছা যাই হোক, তো ওগুলা লাগবে না। তো এখানে একটু ঘটনাটা দেখো তো কি হইতেছে। এখানে আমাদের 3px এ একটা ইলেকট্রন আছে, এখানে একটা আছে, এখানেও একটা আছে, আর এখানে একটা যুগল ইলেকট্রন আছে। আচ্ছা, সো এখন কথা হইতেছে, দেখো ক্লোরিন এখানে কয়টা আছে? ক্লোরিন আছে 5টা। সো তোমার ক্লোরিন আসবে কয়টা? ক্লোরিন আসবে টোটাল হচ্ছে 5টা ক্লোরিন আসবে। সো এই 5টা ক্লোরিনের আমরা কিন্তু জানি লাস্ট শেলে 7টা করে ইলেকট্রন আছে, এবং একটা হচ্ছে অযুগল আছে। সো ওরও একটা অযুগল,
ওরও একটা অযুগল, ওরও একটা অযুগল, ওরও একটা অযুগল। তার মানে এই 5টা ক্লোরিনের 5টা ইলেকট্রন লাগবে, যেগুলো হচ্ছে অযুগল থাকবে। কেন অযুগল থাকবে? কারণ এই 5টা ক্লোরিন তখনই যুক্ত হইতে পারবে যখন সে লাস্ট শেলে 5টা অযুগল ইলেকট্রন পাবে কোনো কেন্দ্রীয় পরমাণু, যেমন এই ক্ষেত্রে ফসফরাসের। সো ফসফরাসের কিন্তু দেখো লাস্ট শেলে অযুগল সাপ্লাই দিতেছে কয়টা? মাত্র 3টা। তাহলে তার লাস্ট শেলে কয়টা বানাইতে হবে? 5টা অযুগল ইলেকট্রন বানাইতে হবে। সো এই ক্ষেত্রে ফসফরাস কি করবে? ফসফরাস যৌগ গঠনের জন্য এক্সাইটেড হয়ে যাবে। সো কি করলো? 1s2, 2s2, 2p6। তারপরে দেখো এখানে কিন্তু তার এটা যুগল অবস্থায় আছে। তাহলে সে যদি অযুগল অবস্থা বানাইতে চায়, তাহলে তার এখানে একটা ইলেকট্রন বানায় ফেলতে হবে। আর একটা ইলেকট্রন যদি সে বানায় ফেলতে চায়, তাহলে তার আরেকটা ইলেকট্রনকে পাঠাইতে হবে সবার লাস্টে। সো সবার লাস্টে দেখো এখানে তো আর ঢুকবে না, ঢুকবে গিয়ে হচ্ছে 3d1xy, কারণ পি এর কিন্তু আর খালি অরবিটাল নাই। সো এখানকার একটা ইলেকট্রন যে পরে ঢুকবে হচ্ছে এই জায়গাটায় 3d1xy। হ্যাঁ, ডি কিন্তু ফাঁকা আছে, আমরা জানি ডি এর অনেকগুলো অরবিটাল আছে এবং ওরা ফাঁকা আছে। সো যেখানে ফাঁকা পাবে সেখানে হচ্ছে একটা ইলেকট্রন এইভাবে লাফ দিয়ে এসে এখানে ঢুকে যাবে। তাহলে দেখো আমরা যদি এটাকে লিখতে চাই 3s1, 3p1x, 3p1y, 3p1z আর 3d1xy, তাহলে এই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এবং আমরা যদি একটু লাস্ট শেলটাকে আলাদা করে লিখতে চাই তাহলে হচ্ছে এরকম। সো এখন দেখো, এখন কিন্তু তার এই যে দেখো 5টা সিঙ্গেল ইলেকট্রন আমরা তৈরি করতে পারছি। সো 5টা সিঙ্গেল ইলেকট্রন যদি তৈরি করতে পারি, তাহলে এই যে ক্লোরিনগুলো আছে, এই 5টা ক্লোরিনকে কিন্তু আমরা জায়গা দিতে পারবো। সো দেখো তাহলে কি হবে? একটা ক্লোরিন এসে এখানে ঢুকলো, একটা বন্ধন গঠন করলো, শেয়ার করলো। আরেকটা ক্লোরিন এসে ঢুকলো, আরেকটা ক্লোরিন এসে ঢুকলো, আরেকটা আসলো, আরেকটা আসলো। তাহলে এভাবে 5টা ইলেকট্রন বসে গেছে। এবং এখন দেখো তো, এই যে তার লাস্ট শেলটা তৈরি হইলো, এই লাস্ট শেলে এখন কয়টা ইলেকট্রন আছে টোটাল? 10টা ভাই। 10টা। দেখো 2 2 2 2 2, 5 দুগুণে 10টা। তার মানে এখানে আছে হচ্ছে 10টা ইলেকট্রন। তাহলে আমরা তো জানতাম যে 8টা ইলেকট্রন হচ্ছে অষ্টক পূরণের জন্য দরকার, বাট 10টা ইলেকট্রন দিয়েও কিন্তু দেখো এরকম যে একটা যৌগের এক্সিস্টেন্স আমরা পাই। তার মানে আমরা বলতে পারি এই যে PCl5 যে যৌগটা, সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত যৌগ। অষ্টক সম্প্রসারিত যৌগ, বুঝতে পারছো? সো সবসময় যে অষ্টক পূরণ হইতে হবে এমন না, অষ্টক সংকোচনও হইতে পারে। এক্ষেত্রে যেমন কি হয়েছে? অষ্টক সম্প্রসারণ হয়েছে, সম্প্রসারণ হয়েছে। সো যে কোনো ভাবে আসলে যৌগ গঠন সম্ভব। সো আশা করি বুঝতে পারছো। ভাইয়া, হ্যাঁ বলো। এই যে এখানে উত্তেজিত অবস্থায় ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাসটা হইছে হ্যাঁ 3s1, 3px1, 3py1, 3pz1, হ্যাঁ, এরপরে কি 3pxy1 হবে না? না, তাহলে 3d1xy কেন হয়েছে? তুমি কি বলতে চাইতেছো? এইখানে কি লিখতে চাইতেছো তুমি? ওখানে 3pxy হলো না কেন? আচ্ছা পি, আচ্ছা পি d অরবিটাল কেন? কিন্তু তোমার 3টা সবসময়, এর বেশি কিন্তু না। সো আমি বলি শোনো, এই যে পি উপস্তর যে আছে না, পি উপস্তরের আন্ডারে হ্যাঁ, 3টা বক্স আছে, 3টা অরবিটালই আছে, এর বেশি নাই। এবং একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই, আর একটা হচ্ছে পিজেড। আবার ডি যে উপস্তর, মানে এর বেশি নাই। সো দেখো এখানের প্রত্যেকটা জায়গায় একটা করে ইলেকট্রন অবস্থান করতেছে। যখন আরেকটা ইলেকট্রন আসবে, সে কিন্তু স্বাধীন চেতা, সে চিন্তা করবে এখানে তো সবাই আছে, তাহলে আমি পরবর্তী যে উপস্তর আছে ওই উপস্তরের আন্ডারে যে অরবিটাল আছে সেখানে যাব। সো পরবর্তী উপস্তর হচ্ছে আমাদের ডি, এবং ডি এর আন্ডারে হচ্ছে আমাদের এরকম 5টা অরবিটাল আছে বা 5টা বক্স আছে। সো দেখো এই জায়গাটায় যদি সে ঢুকে, এবং এইটার যে নাম এটা হচ্ছে DXY। হ্যাঁ, সো এইখানে এসে হচ্ছে ইলেকট্রনটা ঢুকে, পরবর্তী এই যে যুগল অবস্থার যে ইলেকট্রনটা সেটা লাফ দিয়ে পরে এইটার মধ্যে যায়। সো তোমার এখানে পি শেষ হয়ে গেছে, পি এর 3টা অরবিটালে বেশি নাই। আমরা হচ্ছে গুণগত রসায়নে এগুলো আরো ডিটেলসে দেখবো, বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ, যেমন ধরো এস এর একটাই উপস্তর, একটাই অরবিটাল। সো এখানে বক্স হচ্ছে একটা। যে পি যে আছে, পি এর হচ্ছে পি উপস্তরের 3টা অরবিটাল। আবার এই যে ডি উপস্তর আছে, উপস্তর হচ্ছে বড় জিনিস, আগের ভিডিওগুলো যদি দেখো বুঝতে পারবা। সো ডি হচ্ছে বড় জিনিস, এটা হচ্ছে উপস্তর। সো এই ডি উপস্তরের আন্ডারে আমাদের অরবিটাল আছে টোটাল 5টা, মানে 5টা বক্স।
ঠিক আছে। আবার যদি এফ উপস্তরের কথা বলি, এফ উপস্তর অরবিটাল আছে এরকম 7টা। সো এইভাবে হচ্ছে বাড়ে, বুঝছো? ভাইয়া হ্যাঁ, আচ্ছা। কিন্তু কে একটা প্রশ্ন করছে দেখেন, কে কে কমেন্টে কমেন্টে? ভাইয়া, BF5 কি গঠন সম্ভব? আচ্ছা, এটার অ্যান্সার তুমি দাও, বলো গঠন সম্ভব কিনা, দেখি তো আমরা গঠন সম্ভব কিনা। BF5, মনে হচ্ছে সম্ভব নয়, আচ্ছা সম্ভব নয় তো। BF5, আচ্ছা চিন্তা করো তুমি আসলে গঠন সম্ভব কিনা। ভালো প্রশ্ন, এগুলো আসলে আমরা দেখাবো লাস্টের দিকে একবারে। সো দেখো এখানে বি 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 কত, 5টা, তাই না? তাহলে দেখো এটাকে ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, তারপর হচ্ছে 2p1x, ঠিক আছে। সো তুমি যদি এটাকে এক্সাইটেড করো তাহলে কি হচ্ছে, স্টার চিহ্ন দিলাম, সম্ভব না। 1s2, 2s1, সম্ভব হবে 2p1x। তো এই যুগল অবস্থা ভেঙে আরেকটাতে যাবে। আর এবার কেন পিতে যাইতেছে বুঝতেই পারতেছো, কারণ পি ফাঁকা আছে। সো 2p1y তে গেছে, এটা তার লাস্ট শেল। এখন তুমি চিন্তা করে দেখো তো, যে আমরা কিন্তু সবসময় বইয়ের মধ্যে যেটা পড়ছি বা যেটা আসলে তোমরা জানবা, সেটা হচ্ছে তার সর্বশেষ যে শক্তি স্তর আছে সেখানকার ইলেকট্রনগুলা জাম্প করতে পারে, হ্যাঁ, এবং যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি জাম্প করতে পারে। সো তুমি চিন্তা করো, তার যোজ্যতার স্তরের ইলেকট্রনগুলো সে জাম্প করাইছে, করানোর পরে দেখো তার কিন্তু আর যোজ্যতা স্তরে যুগল ইলেকট্রন নাই। সো যুগল ইলেকট্রন যদি না থাকে, তাহলে তোমার যদি এখানে 5টা ফ্লোরিন আসে, কার কিভাবে জায়গা দিবে বলো? এখানে তো সে ম্যাক্সিমাম কয়টা জায়গা দিতে পারবে? ম্যাক্সিমাম জায়গা দিতে পারবে 3টাকে। আর দেখো, আর যুগল ইলেকট্রনও নাই, ভাঙাভাঙির কায়দাও নাই। সো BF5 হবে না কিন্তু। কাপো, জি ভাইয়া, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তো আমরা যেখানে ছিলাম, অষ্টক সংকোচন এবং সম্প্রসারণ, এই পর্যন্ত বুঝতে পারছি। জি ভাই। ওকে, জি ফাইন। ভাইয়া, তাহলে আমরা এবার আগাইতে থাকি। সো এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে আমাদের মেইন যে কনসেপ্টটা দরকার, অধিক্রমণের বিষয়টা, সিগমা পাই, এবং অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখছি। সো বোরন ট্রাইফ্লোরাইড দিয়ে দেখলাম, তারপর হচ্ছে আমরা PCl5 দিয়ে দেখলাম। তো এবার চলে আসবো সংকরণে বা সংকরায়ন। সেখানে আসলে কিছু উদাহরণ দেওয়া দরকার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং ভাই রে ভাই, খুব ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে, হ্যাঁ, এটা আগে একটু বোঝাই। এখন ধরো সংকরায়ন আসলে কেন হয়, এটার ব্যাখ্যাটা একটু দিব। সো ধরো তুমি তুমি খুব বড় লোক, হুম, এই হচ্ছে তোমার বন্ধু, আর এই হচ্ছে তোমার বান্ধবী। সো তুমি বড় লোক, তোমার আছে 5 কোটি টাকা, তুমি অনেক আনন্দ পাও, তোমার 5 কোটি টাকা আছে, তুমি ফুর্তিতে আছো। তোমার বন্ধু, সে একটু গরিব, তার আছে 3 কোটি টাকা। আবার তোমার বান্ধবী, সে হচ্ছে ফকির, সো ওর আছে হচ্ছে 2 কোটি টাকা। সো তুমি হয়নি। ভাই ওই 2 কোটি টাকা থাকলে কেমনে ফকির হয় এটাই তো মানে আমি তোমার বুঝলাম না। রেসপেক্টে, তুমি তো নিজে 5 কোটি, বুঝো নাই? তো তুমি চিন্তা করবা যার 2 কোটি আছে হয়তো আমার চেয়ে গরিব, তার মানে ও ফকির, ঠিক আছে। সেভাবে আর কি, ধনী দরিদ্রের বৈষম্যটা এভাবেই কাজ করে। সো যদিও তার কাছে অনেক টাকা, কিন্তু যে আসলে বেশি বড় লোক, সে মনে করে যে না, ওর টাকা নেই, গরিব, ঠিক আছে। এই থিওরিতে আমরা চলতেছি। সো যাই হোক, এখন দেখো তোমার 5 কোটি টাকা আছে, তোমার ফ্রেন্ডের আছে 3 কোটি, তোমার বান্ধবীর আছে 2 কোটি। এখন তোমরা আসলে এক একজন এক এক রকম খুশি। তুমি হচ্ছে বেশি খুশি, আর ও হচ্ছে মাঝারি মানের খুশি, আর ও তেমন খুশি না, তোমারে দেখলেও হতাশ হয়ে পড়ে, খুশি না, ঠিক আছে। সো এখন দেখো, তুমি হইতেছে খুব উদার উদার মন মানসিকতার মানুষ, হ্যাঁ, তুমি সবার কল্যাণে নিয়োজিত থাকো, নিজের টাকা পয়সা বিলায় দাও। তো তুমি চিন্তা করলা কি, যে আমি যেহেতু বেশি খুশি, ও মাঝারি মানের খুশি, ও একেবারে খুশি না, এভাবে থাকলে আসলে আমাদের বন্ধুত্বটা ভালো থাকতেছে না। কারণ এক একজন মন খারাপ করে আছে, একে অপরের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিতে তাকাইতেছে। তো তুমি চিন্তা করলা কি, তুমি সবার টাকা একত্র করবা, তুমি তোমার টাকা দিয়ে দিলা এখানে, যে রাখ, এখানে আমাদের টাকাগুলা রাখ। তো তোমার বন্ধু এখানে দিল 3 কোটি টাকা, আর তোমার আরেক বান্ধবী, সে দিল 2 কোটি টাকা। সো এখানে কত হইলো তাহলে? 5 আর 3 8, আর 8 2 হচ্ছে 10। তাহলে এখানে 10 কোটি টাকা তুমি হচ্ছে একত্র করছো। এখন তুমি খুব ভালো, সো তুমি চিন্তা করলা এই 10 কোটি টাকা আমি আসলে 3 দিয়ে ভাগ করব। সো 10 কোটি টাকা যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে কত পড়বে? 3 পয়েন্ট সামথিং পড়বে, হ্যাঁ, সাপোজ।
তো 3 পয়েন্ট সামথিং যদি পড়ে, সো তুমি যেটা করলা, তুমি হচ্ছে এই 3 পয়েন্ট সামথিং নিলা। 3.33 হ্যাঁ, আর তোমার যে ফ্রেন্ড আছে, বন্ধু, ওরে দিলা 3 পয়েন্ট সামথিং, আর তোমার যে বান্ধবী আছে তুমি ওরে দিলা 3 পয়েন্ট সামথিং, 3.33 হবে আর কি। তো এরকম তুমি ভাই টাকা বাংলা দিলা। সিনেমার মতো লাগতেছে, হ্যাঁ বাংলা সিনেমার মতো আচ্ছা, লাগতেছে। হ্যাঁ সিনেমাই, জীবনটাই তো সিনেমা রে। আচ্ছা যাই হোক, সো দেখো, তুমি এই পরিমাণ টাকা তোমার আছে, তোমার বন্ধুর আছে এই পরিমাণ, বান্ধবীর আছে এই পরিমাণ, 3.33 এর মতো হবে। তাহলে এখন দেখো, এখন তুমি যেটা করলা, তোমার টাকা কিন্তু আগে 5 কোটি ছিল, বাট তোমার এখন কিন্তু 3.33, সো তোমার টাকা কিন্তু কমে গেছে। কিন্তু দেখো, তোমার তো বন্ধুর ভাই টাকা কিন্তু একটু বাড়ছে, আগে ছিল 3, এখন একটু 3.3 হয়ে গেছে, 33 হয়ে গেছে। আর তোমার বান্ধবী কিন্তু যে গরিব ছিল, তার এখন টাকার পরিমাণ বাইরে গেছে। তাহলে এখন দেখো, তুমি মনে করতেছো যে ঠিক আছে, এই অবস্থায় তুমি যেটা দেখলা যে সবাই আসলে সমান পরিমাণ খুশি আছে, সমান খুশি। তাহলে দেখো, তোমাদের সমাজে বা তোমাদের বন্ধু মহলে এখন কিন্তু একটা সাম্যাবস্থা বিরাজ করতেছে। তুমি আগে বেশি খুশি ছিলা, এখন তুমি একটু সবার লেভেলে চলে আসছো। সো তুমি যে পরিমাণ খুশি, তোমার বন্ধুও সে পরিমাণ খুশি, তোমার বান্ধবীও এখন সে পরিমাণ খুশি। এখন তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তারা চিন্তা করলো যে না, আমরা এখন সমান। সো এতে করে কিন্তু তাদের বন্ধুত্বটা বা সম্পর্কটা অনেক সুন্দরভাবে বিরাজমান থাকলো, তাদের মধ্যে আর কোনো হিংসা বা বৈষম্যমূলক আচরণ পরিলক্ষিত আর হবে না। কাহিনী বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাইতেছি, যেখানে আসলে কারো যদি বেশি থাকে বা কারো যদি কম থাকে, সম্পূর্ণটা মিলায়া যদি আমরা হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে সমস্ত জনই কিন্তু খুশি থাকবে, স্টেবল থাকবে, সাম্যাবস্থায় থাকবে। হ্যাঁ, সো শঙ্করায়নের কনসেপ্টটাও ঠিক একই রকমই, একই রকমই। কারণ কি, আমরা দেখব, যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো এটা হচ্ছে এস অরবিটাল। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে পি উপস্তর, পি উপস্তরের আন্ডারে আমরা জানি হচ্ছে আরো 3টা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আবার ডি এর আন্ডারে আমরা জানি হচ্ছে টোটাল 5টা অরবিটাল আছে, এতগুলা লিখলাম না। সো এখন তুমি চিন্তা করো তো, এই যে এস অরবিটালের যে শক্তি আর পি এর অরবিটালের যে শক্তি এবং ডি এর অরবিটালের যে শক্তি, এই শক্তিগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ডিফারেন্স আছে। এই এস এর শক্তি হচ্ছে কম, পি এর শক্তি একটু বেশি, এই ডি এর শক্তি হচ্ছে আরো বেশি। এটার শক্তি কম কেন? কারণ সবার আগে ইলেকট্রন কিন্তু এসেই প্রবেশ করে, সো এসে প্রবেশ করে বিধায় কিন্তু তার শক্তি আসলে কম থাকে। সো দেখো, তাহলে এর শক্তি কম, এটার বেশি, এটার হচ্ছে আরো বেশি, এইভাবে কিন্তু তারা যখন ওই সমস্ত অরবিটাল গুলো দিয়ে যৌগ গঠন করে, সেই সমস্ত যৌগ কিন্তু অনেক বেশি আনস্টেবল হয়। হ্যাঁ, তো তারা চিন্তা করে যে আমাদের এরকম নিজেদের মধ্যে আমরা যৌগ গঠনের ক্ষেত্রে আমরা যদি নিজেদের ইলেকট্রনগুলো ব্যবহার করি, সেই ব্যবহারের ক্ষেত্রে আমরা এরকম কম বেশি 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 এরকম শক্তি নিয়ে থাকবো না। আমরা যেটা করব, আমরা সমস্ত আমাদের যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলোকে আমরা এক করে ফেলবো, এক করে ফেলে যতগুলো অরবিটাল হয়েছে সেই সমস্ত অরবিটালের শক্তি করে ফেলবো সমান, শক্তি করে ফেলবো সমান, সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করব। সো শক্তি যখন সমান করতেছি এবং ওই সমশক্তি সম্পন্ন অরবিটাল দিয়ে যখন আমরা যৌগ গঠনে নিয়োজিত হইতেছি, তখন কিন্তু আমাদের যে যৌগটা গঠন হইতেছে সেই যৌগটা অনেক বেশি স্থায়ী হচ্ছে। হ্যাঁ, সো শঙ্করায়নের মেইন কনসেপ্ট কি? শঙ্করায়ন মানে হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করা, মানে একাধিক ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের সংমিশ্রণ ঘটায়, যেমন ধরো এখানে টাকার সংমিশ্রণ ঘটাইছি এই জায়গায়। সো একাধিক ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের সংমিশ্রণ ঘটায় সম সংখ্যক সমান শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল তৈরি করার যে প্রসেস, সেটাকেই বলা হয় শঙ্করায়ন। এতে করে কি হবে দেখো, তুমি যদি একটা এস, 3টা পি, 5টা ডি মিলে কখনো শঙ্করায়ন করাও, যদি আসলে 5টা ডি কন্ট্রিবিউট করে না, 3টা করে ম্যাক্সিমাম, সো যদি কখনো এরকম করাও, তাহলে তোমার কয়টা অরবিটালের সংকরণ হবে? চিন্তা করো, এই যে একটা এস, এখানে হচ্ছে কথা ভাই, এই যে এস নিতেছো একটা, পি কয়টা? 3টা, আর ডি আমরা 5টা বলছি, আসলে 5টা বললে বেশি হয়ে যায়, ম্যাক্সিমাম হচ্ছে 3টা করে।
So আমি এখানে ধরো 3ই দিয়ে দিলাম 3, তাহলে ডি এর নিলা হচ্ছে 3টা। তাহলে দেখো তুমি সংমিশ্রণ করতেছো টোটাল কয়টা, একটা, 7টা। 3টা আর এখানে 3টা, তার মানে টোটাল 7টা অরবিটালের সংমিশ্রণ করতেছো। তো জি 7টা ভাই। অরবিটালের যখন সংমিশ্রণ করে ফেলতেছো তখন এই 7টা অরবিটালের শক্তি হয়ে যাইতেছে সমান। 7টা অরবিটালের শক্তি হয়ে যাইতেছে সমান। এবং তুমি এই 7টা অরবিটাল যখন পরবর্তীতে যৌগ গঠনে কাজে লাগাও, এই যে যৌগ গঠনে কাজে লাগাইতেছো, তখন ওই অরবিটাল গুলোতে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন দিয়ে যখন তুমি যৌগটা গঠন করতেছো সেই যৌগ অনেক বেশি স্থায়ী বা স্টেবল হবে। কারণ এখন কিন্তু প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান করে ফেলছি মিশ্রিত করার পরে, সংকরায়নের পরে। প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান মানে কি, এখন তারা যদি এই একটা অরবিটাল যদি ধরো যৌগ গঠনে গিয়ে থাকে তার যে শক্তি, এখানকার 3টা অরবিটাল যদি যৌগ গঠনে গিয়ে থাকে তার যে শক্তি, তাদের শক্তি সমপরিমাণ বা সেম লেভেলের। এ কারণে কি তারা যৌগ গঠন করেও যথেষ্ট খুশি থাকে যে না, কারো শক্তি কম বা বেশি না, আমরা আসলে সমান পরিমাণ কন্ট্রিবিউট করছি যৌগ গঠনে। সো এ কারণেই যে কোনো কেন্দ্রীয় পরমাণুর মধ্যে এই সংকরায়নের টেন্ডেন্সিটা তৈরি হয়। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে সমান সংখ্যক সম শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করা, এবং তাদের মাধ্যমে যখন যৌগ গঠন হবে সেই যৌগ অনেক বেশি স্থায়ী হয়। কথা কি বুঝাইতে পারছি? তো এটাই আসলে আমরা এক্সপ্লেইন করতে চাচ্ছিলাম। তো এটা আম কমলা আপেলের মাধ্যমে এক্সপ্লেইন করা যায়। তো এটাই আসলে আমরা দেখাচ্ছিলাম, একটু এখানে দেখাই দিই। দুইভাবে এক্সপ্লেইন করা যায়, এভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। সো আচ্ছা, সো দেখো এখন আমরা এভাবে উদাহরণটা দিতেছি, যেমন আম, কমলা, আপেল। সো তুমি এটাকে একটা ব্লেন্ডার চিন্তা করতে পারো। সো এখানে তুমি আসলে জুস বানাবা। তো তুমি কি করলা, একটা আম এখানে দিলা, 3টা কমলা দিলা এবং একটা আপেল দিলা। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে একটা আম হচ্ছে আমাদের এস, 3টা কমলা হচ্ছে আমাদের পি, এবং 3টা কমলা বলছি তার মানে কি 3জনই দেখতে একই রকম। সো আমরা আসলে এখানে 3টা পি ইনপুট দিতেছি, 3টা পি এখানে দিতেছি কি একটা এস, আর একটা আপেল ইনপুট দিতেছি। সো আপেলকে আমরা ধরে নিলাম ডি, ডি এর একটা অরবিটাল। সো এখানে আছে ডি। সো তুমি চিন্তা করো তুমি এখানে কয়টা জিনিস নিছো, একটা, 3টা আর একে টোটাল 5টা তুমি নিতেছো, ঠিক আছে, 5টা নিতেছো। সো তুমি কি করতেছো, 5টা অরবিটাল মিশ্রণ করতেছো এই ব্লেন্ডারের মধ্যে। 5টা অরবিটাল কি কি নিছো, একটা এস নিছো, 3টা পি নিছো আর একটা ডি নিছো। সো তুমি যখন এই ব্লেন্ডারের মধ্যে এদেরকে মিক্স করবা তুমি কিন্তু সবার সম্মিলিত একটা স্বাদ পাবা। সো তুমি যেটা করলা, তুমি হচ্ছে এখানে একটা পাত্র রাখলা, এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে জুস হইলো, জুস বের হয়ে এইখানে চলে আসলো। সো তুমি কি করছো, তুমি হচ্ছে 5টা অরবিটাল মিক্স করছো, তুমি এভাবে 5 কাপ জুস পাবা, তুমি 5 কাপ জুস পাইলা। এবং তুমি চিন্তা করো তো এভাবে যদি সবাইকে একত্র করো, সারিবদ্ধভাবে সাজায় রাখো, সো প্রত্যেকটা টেস্ট কেমন, একই না আলাদা বলো তো? এই যে জুস একই ভাই। একই হবে, প্রত্যেকটা টেস্ট হবে একই, কারণ তুমি কি করছো, সবাইকে মিক্স করে সম্মিলিত একটা টেস্ট তুমি এখানে পাবা, কারণ এখানে মিক্সচার নিছো তুমি। তাহলে সবারই টেস্ট হয়ে যাবে একই। সো টেস্ট একই বলতে আসলে আমরা বলতেছি যে সবারই চেহারা একই হয়ে যাবে বা শক্তি একই হয়ে যাবে। হ্যাঁ, সো সবারই যখন চেহারা একই হয়ে গেল তখন কিন্তু আর তাকে বা তাদেরকে আলাদাভাবে এস, পি কিংবা ডি হিসেবে না বলে আমরা সম্মিলিতভাবে বলবো, কারণ এখানে আসলে কয়টা অরবিটাল পার্টিসিপেট করছে, টোটাল 5টা অরবিটাল পার্টিসিপেট করছে, এবং 5টা মিলে একটা সম্মিলিত আত্মপ্রকাশ করছে। এবং তাদের মধ্যে কাদের কাদের কন্ট্রিবিউশন ছিল, একটা এস এর কন্ট্রিবিউশন ছিল, 3টা পি এর কন্ট্রিবিউশন ছিল, একটা ডি এর কন্ট্রিবিউশন ছিল। তাহলে এই যে জুসটা পাইছি এই জুসটার নাম কি, sp3d জুস। এটার নাম কি, sp3d জুস। এটার sp3d, এটার sp3d এবং এইটারও sp3d জুস। জুসটা খাইতে হবে ভাই, নামটা জোস। হ্যাঁ, খাইতে হবে। সো এই ধরনের যে জুসগুলা তৈরি করলাম এদের কিন্তু শক্তিও একই, আর যেহেতু স্বাদও একই, সো আমরা সবাইকে একই ধরনের নাম দিছি, চেহারাও তাদের একই রকম হবে, যাতে করে কোনো ইলেকট্রন ঢোকার ক্ষেত্রে আর কোনো ঝামেলা পোহাইতে না হয়। কাহিনী বুঝতে পারছো? এই কারণেই কিন্তু সংকরায়নের কনসেপ্টটা আসছে। মেইন উদ্দেশ্য হচ্ছে যৌগের স্থায়িত্ব বাড়ানো।
হ্যাঁ বুঝছি। ওকে, তো এবার আসো এখানে, তাহলে চিন্তা করো সংকরিত অরবিটাল সংখ্যার উপর আমরা আসলে বলতে পারি যে আমাদের সংকরায়নটা কেমন হবে। যেমন ধরো দুইটা অরবিটালের যদি সংকরণ হয় তাহলে কি হতে পারে, একটা এস একটা পি, কারণ এস তো একটাই আছে এবং পি এর আরেকটা লাগবে। তাহলে দুইটা অরবিটালের যদি সংকরণ হয় তাহলে আমরা তাকে বলি এসপি সংকরণ, এসপি সংকরায়ন, ঠিক আছে। তিনটা অরবিটালের যদি সংকরণ হইতে হয় তাহলে চিন্তা করো কি হইতে পারে, একটা এস, আগে তো একটা পি নিছি, সো এবার দুইটা পি নিব, বুঝতে পারছো? তাহলে একটা এস দুইটা পি এর যদি সংকরণ হয় তাহলে আমরা তাকে বলতে পারি তিনটা অরবিটালের সংকরণ, কারণ দেখো একটা এস মানে এক, এটা একটা আর এটা একটা, সো তিনটা অরবিটালের সংকরণ হইলে আমরা কি বলবো, তাকে sp2 সংকরণ, এইভাবে উপরে লেখা হয়। সো যদি চারটা অরবিটালের সংকরণ হয় তাহলে কি হবে, sp3, কারণ 2 এর পরে এবার পি এর তিনটা নিতে হবে, তাহলে লিখলাম sp3, চারটা অরবিটালের সংকরণ। এবার আসো পাঁচটা অরবিটালের সংকরণ। সো দেখো একটা এস, তিনটা পি কে তো নিছই, পি এর কিন্তু আর সাপ্লাই নাই, পি কিন্তু শেষ, তাহলে তুমি পরবর্তী যে অরবিটালটা নিবা সেটা হচ্ছে অবশ্যই ডি এরটা নিবা। সেই কারণে sp3 চারটা পূরণ হয়েছে এবং 5 নাম্বারের জন্য তুমি ডি তে চলে গেছো। তাহলে sp3d হইতে পারে, আবার জটিল যৌগের ক্ষেত্রে আমরা দেখব dsp3ও হইতে পারে। আমরা বলছিলাম যে শক্তিশালী লিগ্যান্ড হইলে ডি আগে আসবে, এরকম একটা কথা বলছিলাম। সো এই যে এইখানে হচ্ছে কনসেপ্টটা আমরা দেখাবো আস্তে আস্তে। তাহলে দেখো এখানে হচ্ছে 6টা যদি আমরা অরবিটালে সংকরণ করি তাহলে কি হবে, একটা এস, তিনটা পি, তাহলে কয়টা হইলো, এখানে 4টা হইলো, তাহলে ডি একটাতে আগে ঢুকছিল এবার আরেকটাতে ঢুকবে, তাহলে sp3d2, হ্যাঁ, ডি আমাদের সাফিসিয়েন্ট আছে, সো ডিতে আমরা একটা একটা করে ঢুকাইতেছি, সো এটা কি হবে, অথবা dsp3। আগে বলি তাদের হচ্ছে যে গঠন মানে যৌগের যে শেপ একই হবে, বাট তাদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলা বা তোমার যৌগ গঠনের সময় যে লিগ্যান্ড গুলা ঢুকতেছে সেগুলা ডিফারেন্ট সিকোয়েন্সে ঢুকবে, সেটা আমরা দেখাবো। আচ্ছা, সো এবার আসো 7টা অরবিটালের যদি সংকরণ হয় তাহলে কি হইতে পারে, একটা এস, তিনটা পি এবং তিনটা ডি, অথবা কি হইতে পারে, ডি আগে আসতে পারে d3sp3। সো ডি যেই সমস্ত জায়গা আগে আসতেছে সেটা মনে রাখবা, জটিল যৌগে আমরা দেখাবো, সেই সমস্ত যৌগগুলায় শক্তিশালী লিগ্যান্ড অংশ নিছিল, আর শক্তিশালী লিগ্যান্ড অংশ নিয়ে জিনিসগুলাকে চাপায় দিবে। আমরা দেখবো আস্তে আস্তে জটিল যৌগের সংকরণ যখন নির্ণয় করব। সো দেখো এই 7টা অরবিটালের সংকরণ পর্যন্তই আসলে বাস্তবে সংকরণ এক্সিস্ট করে এবং তোমাদের বইও ম্যাক্সিমাম sp3d3 এই পর্যন্তই আছে। সো যদিও ডি এর আরো 2টা অরবিটাল ফাঁকা আছে কিন্তু ওই সমস্ত অরবিটাল অ্যাকচুয়ালি ইউজ হয় না সংকরায়ন করার সময়, এখন ওই ধরনের যৌগ আবিষ্কৃত হয়নি। কাহিনী বুঝতে পারছো কি বললাম? সো এই যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা sp3 নিয়ে যত ঝামেলা, এটার মধ্যে যে পানি, তারপর তারপর মিথেন, এই ধরনের কিছু কোশ্চেন আছে না, যে এদের সংকরণ sp3 হওয়া সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন ভিন্ন কেন। সো এটাই সারা জীবন আসছে, এইচএসসি এটা তে তো এইটাই ভাই আসবে, সারা জীবন মানে সারা ঝামেলা জীবন, ফেলাইছে। সারা জীবন এই একটাই আসবে, আমরাও দিয়ে আসছি এবং তোদের ক্ষেত্রেও এইটাই আসবে। এবং তাছাড়াও পাশাপাশি কিছু জিনিস আমি শিখাই দিব, সেগুলো লাগবে আস্তে আস্তে। ঠিক আছে, আমরা আগাবো তাইলে। তার মানে আমরা জি ভাই। একটা জিনিস মনে রাখবো যে সংকরিত অরবিটাল সংখ্যার উপর ভিত্তি করে আমরা হচ্ছে সংকরায়নটা কেমন হবে সেটা আমরা নির্ধারণ করব। কোনো কারণে আমরা যদি সংকরিত অরবিটাল সংখ্যা 4 বের করি তাহলে বুঝবো আমাদের সেই সংকরায়নটা হচ্ছে sp3, এখানে একটা এস পার্টিসিপেট করবে এবং 3টা পি পার্টিসিপেট করবে। আশা করি বুঝতে পারছি। এবার আমরা সংকরণের গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটা একটা করে একটু ভেঙে ভেঙে পড়বো, পড়ার পরে আমরা হচ্ছে যখন উদাহরণগুলো দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। সো সংকরণের ক্ষেত্রে আমাদের এই যে এখানে কয়টা পয়েন্ট লিখছি, 7টা পয়েন্ট লিখছি, এই 7টা একেবারে মাথায় মগজে ঢুকাই নিতে হবে। সো প্রথম যে পয়েন্টটা সেখানে কি বলছে, বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য বিশিষ্ট অথবা অলরেডি যুগল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংকরিত হবে বা সংকরায়নের আয়তে আসবে। সো এই জিনিসটা কিছুই বুঝলাম না, আমরা জাস্ট একটু মাথায় ঢুকাই, আস্তে আস্তে আমরা উদাহরণ দেখাবো। সো বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য যে সমস্ত অরবিটালের থাকে, যেমন আমরা দেখছিলাম
যে বন্ধন গঠন করে তার লাস্ট শেলে যুগল হইতেছে, যেমন ধরো এই যে এইটা। সো এই সমস্ত যারা অরবিটাল যারা হচ্ছে বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য রাখে, কিংবা কোনো কারণে যদি অলরেডি যুগল অবস্থায় থাকে কোন অরবিটাল, যেমন ধরো এটাতেই আছে, সো এই সমস্ত অরবিটাল সংকরায়নের আয়তায় পড়বে, এটা বুঝাইতেছি। সো এই যে অলরেডি যুগল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংকরিত হবে বা সংকরায়নের আয়তায় পড়বে। এবার 2 নাম্বার পয়েন্ট, বন্ধন গঠনে অংশ না নেওয়া অরবিটাল অসংকরিত। তার মানে কি বুঝতেই পারতেছো, বন্ধন গঠনে যারা অংশগ্রহণ করছে তারা যদি সংকরিত হয়ে থাকে, তাহলে বন্ধন গঠনে যারা অংশ নেয় নাই, না নেওয়া, তারা অবশ্যই অসংকরিত হবে, সিম্পল জিনিস। এবার 3 নাম্বার পয়েন্ট, সংকরিত বন্ধনকৃত অরবিটাল দিয়ে হয় সিগমা। তার মানে কি, সংকরিত অরবিটাল দিয়ে হয় সিগমা বন্ধন। তার মানে আমরা যত সিগমা বন্ধন দেখব, সিগমা বন্ধন তো মনে আছে যে এসএস এর বন্ধন, তারপরে হচ্ছে এসপি এর বন্ধন, তারপর হচ্ছে পিপি এর বন্ধন। সো এই বন্ধনগুলা ম্যাক্সিমাম আমাদের সংকরিত অরবিটাল দিয়ে তৈরি হবে। সো সংকরিত বন্ধনকৃত অরবিটাল দিয়ে হয় সিগমা বন্ধন, আমরা দেখব। আর অসংকরিত অযুগল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দিয়ে হয় পাই বন্ধন। তাহলে দেখো, অসংকরিত অরবিটাল দিয়ে হয় পাই বন্ধন। সো অসংকরিত অরবিটাল যেন কারা ছিল, এই যে এখানে যারা বন্ধন গঠনে অংশ নেয় নাই। তার মানে যারা বন্ধন গঠনে অংশ নেয় নাই তারা হচ্ছে অসংকরিত, আর এই অসংকরিত অরবিটাল দিয়ে আমাদের পাই বন্ধন গঠন হবে, এবং পাই বন্ধনগুলো আমরা জানি যে এইরকম থাকবে। হ্যাঁ, সো এই যে বন্ধনটা এখানে ক্রিয়েট হইতেছে এটা হচ্ছে পাই বন্ধন, এবং আমরা বলছিলাম অসংকরিত অরবিটালের অযুগল ইলেকট্রন দিয়ে হবে পাই বন্ধন। সো বুঝতেই পারছি, তাহলে এই পয়েন্টটাও বুঝলাম। এবার আসো 5 নাম্বার পয়েন্ট, সংকরিত অরবিটালে লোব থাকবে একটা। তার মানে কি, আমাদের যখন একটা সংকরণ তৈরি হবে, যেমন ধরো আমরা বলতেছি যে এসপি সংকরণ, আমরা বলতেছি এসপি সংকরণ। সো এসপি সংকরিত যদি কোনো অরবিটাল তৈরি করে থাকি, সেই অরবিটালের লোব হবে একটা, এই যে এরকম একটা লোব হবে, এবং এই লোবকে নাম দিতেছি এসপি সংকরিত। সো নরমালি কি থাকে, যে পি একটা থাকে। সো পি এর দুইটা লোব আমরা দেখছিলাম, এই যে একটা লোব, এই যে একটা লোব। বাট আমরা যখন একটা এস এবং একটা পি এভাবে যুক্ত হয়ে তারা যখন এরকম সংমিশ্রিত হয়ে যাবে, মিলে যাবে, মিশ্রিত হয়ে এইরকম একটা অরবিটাল তৈরি করবে, এবং তার লোব হবে একটা। ঠিক আছে, আমরা উদাহরণ দেখবো আস্তে আস্তে। সো এরপরে হচ্ছে আমরা 6 নাম্বার পয়েন্টে যাই। 6 নাম্বার পয়েন্টে কি আছে? 6 নাম্বার পয়েন্টে আছে অসংকরিত অরবিটালে লোব হবে দুইটা। এটার কথাই বলতেছিলাম। যেমন ধরো এটা একটা অসংকরিত অরবিটাল সাপোজ, তার মানে তার লাস্ট যে অরবিটালটা আছে সেই অরবিটালে একটা ইলেকট্রন আছে। আমরা বলছিলাম যে বন্ধন গঠনে যারা অংশ নেয় না এরকম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল অসংকরিত থাকে। তো আসো এবার 7 নাম্বার পয়েন্টটা। 7 নাম্বার পয়েন্টে কি বলছে? সিগমা হলেই কেবল পাই সম্ভব, এরকম কথাটা কিন্তু আমরা বলছিলাম, সিগমা হলেই কেবল পাই সম্ভব। তো যাই হোক, আমরা এই 7টা পয়েন্ট একটু মনে রাখি। সিগমা হলেই কেবল পাই সম্ভব। সো সবার আগে সিগমা বন্ড তৈরি হবে, আর যদি সিগমা বন্ড থাকে তাইলেই পাই যদি দরকার হয় হবে। ওকে, সো এই 7টা পয়েন্ট বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এবার আমরা একটা করে এই 7টা পয়েন্টের অ্যাপ্লিকেশন দেখব। তো আসো মিথেন দিয়ে শুরু করি। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে হাইড্রোজেন আছে 4টা। সো আমরা এই 4টা হাইড্রোজেনকে কার্বনের সাথে বন্ধনে দিব। সো দেখো, নরমালি কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি কেমন হয়? সি, এখানে হচ্ছে 6, তাহলে 1s2 2s2 2p1x 2p1y। সো এটা হচ্ছে তার লাস্ট শেল, যোজ্যতা স্তর যেটা। সো এখানে দেখো হাইড্রোজেন আসতেছে কয়টা? হাইড্রোজেন আসতেছে হচ্ছে 4টা। সো হাইড্রোজেন যদি 4টা আসে, তার মানে 4টা সিঙ্গেল ইলেকট্রন এভাবে খাড়া থাকতে হবে বা আমাদের পাইতে হবে। বাট কার্বনের এখানে সিঙ্গেল ইলেকট্রন পাইতেছি হচ্ছে এই যে একটা এবং একটা। তার মানে কার্বন এইভাবে আসলে এই 4টা হাইড্রোজেনকে ধরতে পারতেছে না। তার মানে কি, তার এই যে যুগল অবস্থা আছে এই যুগল অবস্থাটাকে ভাঙতে হবে।
সো সে যদি এক্সাইটেড অবস্থায় যায় তাহলে সে যুগল অবস্থাটাকে ভেঙে ফেলতে পারবে, এবং যুগল অবস্থাকে ভাঙলে এখানকার আরেকটা ইলেকট্রন এসে এই যে এই জায়গাটায় লাফ দিবে, ঠিক আছে। সো যদি লাফ দেয় তাহলে কি এই যে এখানে চলে আসলো, তাহলে 2s1 2p1z, তাহলে এইটা হচ্ছে তার লাস্ট যে যোজ্যতা স্তর আছে সেটা এখন দাঁড়াইছে। এখন চিন্তা করো এই যে হাইড্রোজেন গুলো আছে, একটা হাইড্রোজেনের তো আমরা জানি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে কারণ 1s1, ঠিক আছে। তাহলে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন চারটা এসে এই যে সিঙ্গেল ইলেকট্রন গুলো আছে খাড়া খাড়া কার্বনের, এই সিঙ্গেল ইলেকট্রন গুলোর সাথে তারা একটা বন্ধনে আবদ্ধ হইল, ঠিক আছে। সো যখনই এরকম কার্বন তার এই যুগল অবস্থা ভেঙে এরকম চারটা অরবিটালে চারটা সিঙ্গেল ইলেকট্রন ঢুকায় ফেললো, সাথে সাথে সে হচ্ছে সংকরিত অবস্থায় চলে গেল, এবং সংকরিত অবস্থা প্রাপ্ত হওয়ার পরে সে হচ্ছে তার এই অরবিটাল গুলাতে একটা একটা করে হাইড্রোজেনকে ইনসার্ট করলো। তাহলে আমি দেখো সিম্পল ভাবে বলি, তো আমরা বলছিলাম বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য বিশিষ্ট, এই যে প্রথম পয়েন্ট, বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য বিশিষ্ট বা অলরেডি যুগল অবস্থা প্রাপ্ত ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হচ্ছে সংকরিত। সো এটা এখন আসেনি আমাদের, আমরা এই পয়েন্টটা দেখি, বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য বিশিষ্ট অরবিটাল হবে সংকরিত। সো একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য আছে কয়টা অরবিটালের? একটা, চারটা ভাই। দুইটা, তিনটা, চারটা। সো চারটা অরবিটালই এই ক্ষেত্রে আমাদের সংকরিত, কারণ তারা কি বন্ধন গঠন করছে, এই যে দেখো বন্ধন গঠন করে যুগল অবস্থা প্রাপ্ত হওয়ার সামর্থ্য দেখাইছে। সো এই যে চারটা অরবিটাল আমাদের আছে এরাই হচ্ছে সংকরিত, এবং এই সংকরিত অরবিটাল আমরা দেখছি হচ্ছে চারটা। আর এই চারটা অরবিটালের মধ্যে কার কার কন্ট্রিবিউশন আছে একটু খেয়াল করে দেখো তো। আমরা দেখতেছি একটা এস, এখানে একটা পি, এখানে একটা পি, এখানে একটা পি, তার মানে তিনটা পি। সো একটা এস এবং এই তিনটা পি সবাই আসলে বন্ধন গঠনে অংশ নিছে এবং তারা নাকি সংকরিত। তাহলে এই যে সংকরণটা এই কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ স্তরে সৃষ্টি হয়েছে তাকে আমরা বলতেছি sp3 সংকরণ, কারণ এখানে আসলে কি এই প্রত্যেকটা অরবিটালই সংকরণে অংশ নিছে, হ্যাঁ। সো এবং এই কেন্দ্রীয় পরমাণু সংকরণটা হয়ে যাবে হচ্ছে sp3। এখন কেন sp3 হয়েছে সেটা তো বুঝতে পারলাম, বুঝতে পারছো একটু বলো তো, টাচ করো ভাই একটা এস আর হচ্ছে তিনটা পি সমশক্তি সম্পন্ন অরবিটালে গঠন হয়ে গেছে হ্যাঁ সংকরায়ন করে, তাই হচ্ছে এটা sp3। হ্যাঁ সেটা হচ্ছে sp3। কারা কারা কন্ট্রিবিউট করছে? আমাদের এই চারটা করছে, এবং আমরা কিন্তু sp3 বলতে আসলে চারটা অরবিটাল পাবো আমরা পরবর্তীতে দেখাইতেছি, বাট কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে যদি বলা হয় এই যে মিথেন, সো মিথেনের কার্বন পরমাণুর সংকরায়ন কি? হ্যাঁ, কার্বন পরমাণু বলবে না ওইভাবে, বলবে মিথেনের সংকরায়ন কি, তুমি বলবা sp3। মানে আমাদের কমন যেটা আছে সেটা আমরা একক হিসেবে বলে দিব যেটা sp3 সংকরিত। সো sp3 সংকরিত অরবিটাল আমাদের কয়টা থাকবে? আমরা যখন স্ট্রাকচার দেখব, এই যে যতগুলো অরবিটাল অংশ নিছে, যে চারটা অরবিটাল কি করছে অংশ নিছে, তাহলে আমরা সংকরিত অরবিটাল পাবো কয়টা? সংকরিত অরবিটালও কিন্তু পাবো চারটাই, সমশক্তি সম্পন্ন টোটাল চারটা পাবো। বাট আমাদের যদি প্রশ্ন করে যে মিথেনের সংকরণ কি, তাহলে আমরা চারটা বারবার কি চারটা sp3 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 এরকম বলবো না, আমরা বলবো যে এটা সংকরণ হচ্ছে sp3, কারণ এখানে একটা ক্যাটাগরি আছে। কথা বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা এখন দেখো খেয়াল করো ইম্পর্টেন্ট বিষয়, এখানে দেখো এই যে যুগল অবস্থা সৃষ্টি হয়েছে না এখানে, এই যে এইটা একটা যুগল অবস্থা, এটা একটা যুগল অবস্থা, এটা একটা যুগল অবস্থা। সো এই যে যুগল অবস্থা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, বাংলায় বলে বন্ধন জোড় ইলেকট্রন। সো বন্ধন কেন বুঝতেই পারতেছে, এরা বন্ধনে অংশ নিছে। আর জোড় কেন বলা হইতেছে, কারণ বন্ধন গঠন করে যুগল হয়েছে। সো এইটা একটা বন্ধন জোড় ইলেকট্রন, এইটা একটা বন্ধন জোড় ইলেকট্রন, এটা একটা বন্ধন জোড় ইলেকট্রন, এটাও একটা বন্ধন জোড় ইলেকট্রন। সো এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 8টা নাকি 4টা? ইলেকট্রন 8টা, ইলেকট্রন 8টা। বন্ধন জোড় ইলেকট্রন আমি ডাইরেক্ট বলবো, 4টা, বন্ধন জোড় 4টা। ইলেকট্রন। ও আচ্ছা, এই যে দেখো জোড় কথাটা বইলা ফেলাইছি, এখানে কিন্তু ফেসাদে পড়ে বললাম। বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4টা, এই যে জোড় বলছি তার মানে জোড়া হিসেবে আত্মপ্রকাশ করতে হবে তোমাকে। আর যদি বলা হয় বন্ধনে অংশগ্রহণকৃত মোট ইলেকট্রন কত, 8টা ভাই, তাইলে হইতেছে 8টা।
কথা বুঝতে পারছো? জি বন্ধনে ভাই। অংশ নেওয়া ইলেকট্রন হচ্ছে মোট 8টা, বাট বন্ধন জোড় যদি বলি তাহলে হচ্ছে 4টা। সো যাই হোক, এখানে আমি আরেকটা ইংলিশ টার্ম বলি, বন্ধন জোড় ইলেকট্রনকে কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রনও বলা হয়, বন্ড পেয়ার। সো অনেক জায়গায় বইয়ের মধ্যে দেখবা বন্ড পেয়ার বা বিপি এইভাবে বলা আছে। সো বন্ড পেয়ার ইলেকট্রন মানেও হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। হ্যাঁ, আর কোন জায়গায় যদি আমরা এইভাবে দেখি, যেমন ধরো 2s2 সাপোজ, সো এই যে জোড়াটা এটা তো আর বন্ধনে অংশ নিতে পারবে না, তাই না? কারণ তারা যুগল অবস্থায় আছে, তাই না? হ্যাঁ আচ্ছা, সো এই যে জোড়টা এখানে গঠন হয়েছে তাকে আমরা বলতেছি হচ্ছে মুক্ত জোড়। যারা মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় জোড়া হিসেবে থাকে, কারা বন্ধনে আবদ্ধ হয় না, সেটাকে বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। সো মুক্ত জোড় ইলেকট্রনকে আবার ইংলিশে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার, পেয়ার মানে তো যুগল, লোন মানে একাকী। সো মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। সো এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, আমরা কিন্তু দেখছি এটা। সেই পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। জি ভাই। ওকে, সো এই পর্যন্ত যদি বুঝে থাকি, এখন দেখো, তার মানে এখানে আমাদের বন্ধন জোড় ইলেকট্রন আছে টোটাল 4টা, এবং আমাদের এখানে অরবিটাল কয়টা? টোটাল 4টা, এবং প্রত্যেকটারই চেহারা নাকি sp3 sp3 এরকম করে। সো দেখি আমরা একটু, বন্ধন গঠনে অংশ না নেওয়া অরবিটাল অসংকরিত। সো এরকম অরবিটাল আমরা কিন্তু এখানে পাইনি, সবাই বন্ধন অংশ নিচ্ছে দেখতেছি। তাহলে ঠিক আছে, সংকরিত বন্ধনকৃত অরবিটাল দিয়ে হয় সিগমা, অসংকরিত তো নাই এখানে। আচ্ছা, লোভ হবে একটা। ওকে, আমরা আস্তে আস্তে আগাই তাইলে দেখি। এখন এই যে মিথেনের যে গঠনটা আমরা তৈরি করলাম এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, সো এখন আমরা হচ্ছে এটার গাঠনিক সংকেতটা একটু দেখার চেষ্টা করব, অরবিটাল চিত্রটা কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করব। সো দেখো, আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। আমরা একটা কাজ করি, আমরা হইতেছে এখানে অরবিটাল চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। দেখো, কার্বন। সো কার্বনের সংকরিত অরবিটাল আমরা পাইছি কয়টা? 4টা। এবং আমরা বলছিলাম যে যে কয়টা সংকরিত অরবিটাল হবে, দেখো এখানে বলছিলাম এই যে এখানে এখানে বলছিলাম যে সংকরিত অরবিটালে লোভ হবে একটা। তার মানে আমরা যদি 4টা সংকরিত অরবিটাল তৈরি করি তাহলে আমাদের কয়টা লোভ হবে ভাই? 4টা বাই লোভ হইব। 4টা লোভ হবে, কারণ যে কয়টা সংকরিত অরবিটাল সে কয়টা লোভ। সো আমরা কি করব, এখন সংকরিত অরবিটালের লোভের মাধ্যমে আমরা চিত্র অঙ্কন করব। সো একটা কাজ করি, বড় ফোলা বেলুনের মতো। হ্যাঁ হ্যাঁ এরকমই। এই যে কার্বনের এই 4টা সংকরিত অরবিটালকে আমরা হচ্ছে 4টা লোবের মাধ্যমে দেখাইছি, এবং এই যে 4টা সংকরিত অরবিটাল তৈরি হয়েছে, এই সমস্ত সংকরিত অরবিটালকে আমরা একই নামে ডাকব। এই সংকরিত অরবিটালটা হচ্ছে sp3, এইটা হচ্ছে sp3, এইটা হচ্ছে sp3, এবং এইটা হচ্ছে sp3। তাহলে দেখো, একটা কার্বনের আমরা 4টা লোব বিশিষ্ট sp3 সংকরিত অরবিটাল পেয়ে গেছি, ঠিক আছে? সো এখন যেটা হবে, আমরা তো কার্বনের 4টা সংকরিত অরবিটাল এখানে দিছি। সো আমাদের এদের সাথে কি তৈরি হইতেছে দেখো তো, হাইড্রোজেন এসে এখানে ঢুকতেছে না। তাহলে হাইড্রোজেন এসে এসে যদি ঢোকে, সো একটা হাইড্রোজেন হচ্ছে এস দিয়ে তৈরি। সো তার আকৃতি কেমন? তার আকৃতি আমরা বলছি বর্তুলাকার। আর হাইড্রোজেন তো সংকরিত হয় নাই, সো হাইড্রোজেন তো সিম্পল, সে জাস্ট এসে ঢুকছে। তাহলে এইটা হচ্ছে তার এস অরবিটালের চিত্র। তাহলে চিন্তা করো, এই কয়টা সংকরিত অরবিটালে একটা করে হাইড্রোজেন যেহেতু ঢুকছিল, তাহলে এই হাইড্রোজেন গুলাকে আমরা এখন এখানে দিয়ে দিই। এবং কেন এরকম গোল দিয়ে দিলাম? কারণ সমস্ত হাইড্রোজেন গুলা হচ্ছে বর্তুলাকার বা এইরকম গোল শেপের হয়, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের মিথেনের অরবিটাল চিত্র। তাহলে দেখো, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। সো এদের সংকরণটা কেমন? এটার সংকরণটা হচ্ছে sp3, ঠিক আছে? এবং এখানে দেখো শেপটা আমি একটু এরকম করে আঁকছি। এরকম করে আঁকার পেছনে কারণ আছে, কারণ আমাদের sp3 সংকরণের ক্ষেত্রে এই যে বন্ধন কোণটা থাকে সেটা থাকে 109.5 ডিগ্রি, সেটা মিথেনের ক্ষেত্রে থাকে। সো আমরা আস্তে আস্তে এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে আসবো, আপাতত জাস্ট সংকরণটা দেখাইতেছি। সো বুঝতে পারছো? জি ভাই। এবং এদের এই যে শেয়ারকৃত ইলেকট্রনটা এই যে ওভারল্যাপিং কৃত এলাকায় অংশ নিতেছে।
এবং দেখো আমরা একটা কথা বলছিলাম, এই যে এই জায়গাটায় দেখাই। সো বন্ধন গঠন করে যুগল ইলেকট্রন হওয়ার সামর্থ্য বিশিষ্ট অরবিটাল সংকরিত, দেখছি অংশ না নেওয়াটা আসে না এখনো। এই যে সংকরিত বন্ধনকৃত অরবিটাল দিয়ে হয় সিগমা বন্ধন। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কি সিগমা বন্ধন তৈরি হওয়া সম্ভব হয়েছে? দেখো তো এই যে মুখোমুখি ওভারল্যাপিং হয়েছে না, এই যে মুখোমুখি ওভারল্যাপিং হয়েছে। সো এই যে মুখোমুখি যদি ওভারল্যাপিং হয় তাহলে এখানে এই যে একটা সিগমা বন্ধন হয়েছে, এখানে আরেকটা সিগমা বন্ধন, এটা আরেকটা সিগমা বন্ধন, এটা আরেকটা সিগমা বন্ধন। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা? টোটাল 4টা। বুঝতে পারছি? সো মুখোমুখি যদি অধিক্রমণ হয় বা ওভারল্যাপিং হয় কোনো জায়গায় দেখো, সো এরা হচ্ছে সিগমা বন্ধনে অংশ নেয়। ঠিক আছে? আর এখানে কি বলা হয়েছে? সংকরিত অরবিটাল দিয়ে হয় লোভ একটা, ঠিক আছে, এটা তো বলছি। অসংকরিত অরবিটাল তো এখনো পাইনি। আর সিগমা বন্ধন হইলেই কেবল পাই বন্ধন সম্ভব। সো যেহেতু অসংকরিত অরবিটাল এখনো পাই নাই, সো পায়ের তো প্রশ্নই আসে না। সো আপাতত এইটা বুঝতে পারছি সবাই, এটা ওয়াচ করতে হবে। ওকে, তাহলে আমরা এবার এটাতে যাই। দেখো আমরা একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করব আস্তে আস্তে। সো এখানে একটু দেখো তো C2H4, এটা হচ্ছে ইথিন। এটা আমরা কিন্তু সবাই জানি, এবং এটার স্ট্রাকচার কেমন হয়, 1 2 3 4, হ্যাঁ 4টা ঠিকই আছে। সো এখানে তার মানে কার্বন আছে 2টা, এবং প্রত্যেকটা কার্বনে 2টা করে হাইড্রোজেন আছে। ওকে, সো আমাদের কার্বন আসলে হাইড্রোজেনকে ধরে রাখছে, ঠিক আছে। সো একটা কার্বন 2টা হাইড্রোজেনের সাথে কানেক্ট, সো এটা আমরা একটু মনে রাখি। সো দেখো যখন ইথিনের গঠন হইতে হবে তখন আসলে কার্বনকে এক্সাইটেড হইতে হবে। সো এক্সাইটেড হবে এবং তারা হচ্ছে হাইড্রোজেনকে ধরবে। এবং নিজেদের মধ্যেও দেখো এই যে কার্বন টু কার্বনেও কিন্তু একটা বন্ধন আছে, দেখো দ্বিবন্ধন আছে এখানে, হ্যাঁ। এবং এখানে আমরা দেখাইতেছি যে এটা একটা হয় সিগমা আর একটা হয় পাই। সো দ্বিবন্ধনের ক্ষেত্রে মনে রাখবে একটা সিগমা এবং পরেরটা হয় পাই। সো যাই হোক, তার মানে কার্বনকে আসলে কি করতে হইতেছে? হাইড্রোজেনকে ধরতে হইতেছে, পাশাপাশি কার্বনকেও ধরে রাখতে হইতেছে বন্ধনের মাধ্যমে। সো এখানে একটু খেয়াল করো, তো আমরা একটা কাজ করি, এই কার্বন আর কার্বন কিন্তু নিজেরা কানেক্টেড। সো কার্বন এবং কার্বন যদি নিজেরা কানেক্টেড থাকে, তো আমরা একটা কাজ করি, এদেরকে কানেক্ট করে দিই। এই যে আমরা এখানে বন্ধন দেখতেছি, হ্যাঁ। সো একটা সিগমা বন্ধন হবেই। সো এখানে আমরা একটা বন্ধন দিয়ে দিলাম, আমরা জাস্ট দেখাইতেছি, আস্তে আস্তে আসতেছি। সো দেখো এটা হচ্ছে কার্বনের একটা অরবিটাল, এটা হচ্ছে কার্বনের একটা অরবিটাল, নিজেদের মধ্যে তারা হচ্ছে মুখোমুখি ওভারল্যাপিং করলো। তো 2টা সিঙ্গেল ইলেকট্রন যদি এভাবে থাকে, তারা মুখোমুখি অতিক্রমণ করতে পারে। সো আমরা দেখবো আসলে আস্তে আস্তে। সো এটা ধরো একটা বন্ধন সে তৈরি করে ফেলছে, এই কার্বনেরটা দেখি আপাতত। সো এই কার্বনের একটা অরবিটাল এর সাথে বন্ধন তৈরি করে ফেলছে। সো এবার দেখো এটা একটা অরবিটাল আছে, এটা একটা অরবিটাল আছে, 2টায় খালি খালি ইলেকট্রন আছে। সো এখানে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? 2টা হাইড্রোজেন আছে। সো 2টা হাইড্রোজেন যদি থাকে, একটা হাইড্রোজেন এখানে আসলো, এখানে ঢুকে গেল, বন্ধন ক্রিয়েট করলো। আরেকটা হাইড্রোজেন এখানে আসলো, এখানে ঢুকে গিয়ে বন্ধন ক্রিয়েট করলো। এখন দেখো তো এই কার্বনে ঢোকানোর মতো আর এক্সট্রা হাইড্রোজেন কি আমাদের আছে? হ্যাঁ, না ভাই। নাই। তাহলে এখানে আর হাইড্রোজেন ঢোকানোর কিছু নাই। আর এই যে অরবিটাল, এই যে সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, এটা এভাবে রয়ে গেল। আচ্ছা, এটাতে পরে আসতেছি। এবার এই কার্বনের কাহিনীটা একটু দেখি। এখানে কি হইতেছে? এখানেও সেম একইভাবে এই যে একটা হাইড্রোজেন ঢুকবে, এটা একটা হাইড্রোজেন ঢুকবে। সো এখানে একটা হাইড্রোজেন ঢুকলো, এখানে একটা হাইড্রোজেন ঢুকলো, বন্ধনে অংশ নিল। আর এই যে একটা অরবিটাল আছে অযুগল ইলেকট্রন বিশিষ্ট, আমাদের যেহেতু সাফিসিয়েন্ট হাইড্রোজেনের সাপ্লাই নাই, সো এটা ফাঁকা পড়ে রইল। এ পর্যন্ত বোঝা গেছে? ঠিক জি আছে। ভাই, মানে একটা খালি পড়ে রয়েছে, বন্ধন গঠন করে নেই দেখে। হ্যাঁ, করে নাই দেখা সিঙ্গেল পড়ে রয়েছে, কারণ হাইড্রোজেন সাপ্লাই নাই। হ্যাঁ, এখন দেখো আমরা একটা কথা বলছিলাম, এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্টটা কাজে লাগবে। এই যে বন্ধন গঠনে অংশ না নেওয়া অরবিটাল হচ্ছে অসংকরিত। তাহলে আমাদের বন্ধন গঠনে অংশ নেয় নাই এই অরবিটালটা, এটা হচ্ছে অসংকরিত, কারণ আমি তো শুরুতেই বলে আসছিলাম। তাহলে এটা একটা অসংকরিত, কারণ এটা হচ্ছে বন্ধন গঠনে অংশ নেয় নাই, অসংকরিত অরবিটাল। একইভাবে এই যে অরবিটালটা আছে, এটাও কিন্তু অসংকরিত, কারণ এটাও কিন্তু বন্ধন গঠনে অংশ নেয় নাই। তাহলে সংকরিত কোনটা কোনটা? এইটা সংকরিত, এটাও সংকরিত, কারণ এটা বন্ধন অংশ নিছে। আবার এই যে এটাও কিন্তু সংকরিত, কারণ এই নিচেরটার সাথে বন্ধন অংশ নিছে। আবার এই কার্বনে এটা সংকরিত, এটা সংকরিত, এটাও সংকরিত।
সো আমরা যদি এখানে একটু মিলাই লিখতে চাই, তাহলে এইখানে এই কয়টা হচ্ছে সংকরিত, আর উপরে একইভাবে এই তিনটা হচ্ছে সংকরিত। ঠিক আছে? সো এখন একটা জিনিস, যে এখানে বন্ধন জোড় কয়টা তাহলে দেখো তো, এই কার্বনে একটা, দুইটা, তিনটা, এবং এই কার্বনে কয়টা, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল রয়ে গেছে। এটা মুক্ত জোড় না, কিন্তু জোড় হইলে কি যুগল হইতো, এটা নর্মাল সিঙ্গেল ইলেকট্রন, অযুগল ইলেকট্রন। সো এখন আমাকে একটু কেউ বলো তো, তাহলে এই যে এই কার্বন, এই কার্বনের সংকরিত অরবিটাল কয়টা? ভাই 3টা ভাই। 3টা। ভেরি গুড, সংকরিত অরবিটাল হচ্ছে 3টা। কারা কারা? এই যে এইটা, এইটা এবং এইটা। sp2 তাহলে এই যে কার্বন, এটার সংকরণ আমরা কিন্তু বুঝতে পারি, এটা হচ্ছে sp2 সংকরণ। কারণ আমরা বলছিলাম সংকরিত অরবিটাল যখন হবে 3টা, তখন আমাদের সংকরণটা কেমন হবে? sp2। তাহলে এখানে দেখো s, দুইটা p অংশ নিছে, তাই sp2 সংকরণ হয়েছে। আর এই যে এই অযুগল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, এটা তো চুপচাপ বসে থাকবে, অসংকরিত। ঠিক আছে, তাহলে এই কার্বনের সংকরণ কত? এটাও কিন্তু আমাদের sp2। আচ্ছা, সো এখন দেখো তো, এই যে 3টা অরবিটাল আমরা পাইছি যেগুলো হচ্ছে সংকরিত হবে, তাহলে আমরা আসলে sp2 অরবিটাল পাবো কয়টা টোটাল? 3টা। এবং আমরা লোভ পাবো কয়টা? একটা 3টা কার্বনের ভাই। জন্য 3টা লোভ পাবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমরা হচ্ছে একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি। এটা একটু সাইড করি। আচ্ছা, সো এখন একটু খেয়াল করো, আমরা একটু মিলায় দেখি। আমরা বলছিলাম সংকরিত অরবিটালে লোভ হবে একটা, ঠিক আছে, অসংকরিত অরবিটালে লোভ দুইটা, ঠিক আছে, পরে দেখতেছি। আর সিগমা হইলেই কেবল পাই সম্ভব। আচ্ছা, এগুলো আমরা পরে মিলাই মিলাই দেখব। এখন দেখো, আমরা একটা একটা করে আঁকি। আমরা যদি কার্বনের, ধরো এই প্রথম কার্বনটা আঁকতে চাইতেছি, যেটা ছিল, এটা হচ্ছে কার্বন। আর এখানে আরেকটা কার্বন দেই, কারণ দুইটা কার্বন আছে, ইথিন আঁকতে দুইটা কার্বন লাগবে। সো এই একটা কার্বনের আমরা দেখছিলাম সংকরিত অরবিটাল হচ্ছে 1 2 3টা। তার মানে 3টা সংকরিত অরবিটাল যদি থাকে, তার মানে তার লোভও হবে 3টা, লোভও 3টা। তাহলে একটা কাজ করি, এই যে সংকরিত অরবিটাল, এরা কার্বন কার্বন নিজেদের মধ্যে কিন্তু একটা বন্ধন তৈরি করে। সো আমরা আগে একটা বন্ধন দিয়ে নিই। সো এই দুইটা, এটা একটা বড় ছোট হয়ে গেছে, আসলে বড় ছোট হবে না, সমশক্তি সম্পন্নই হবে। সো এই যে একটা, এই যে একটা। সো দুইটা কার্বনের, এবং এদের অরবিটালের নাম কি হবে? sp2। কারণ যতগুলো অরবিটাল তৈরি হয়েছে সবাই সমান চেহারার, একই রকম চেহারার। তাহলে এদের মধ্যে দেখো একটা বন্ধন আগে তৈরি করে দিচ্ছে, কারণ এই যে এরা কিন্তু কানেক্টেড। আবার কার্বনের কিন্তু এই যে আরেকটা অরবিটাল আছে সংকরিত। সো আরেকটা অরবিটালকে এখানে দিলাম, এবং আরেকটা অরবিটালকে এখানে দিলাম। তাহলে দেখো, এটাও হবে sp2, এটাও হবে sp2। একইভাবে এই কার্বনের একটা এখানে দিলাম, এই কার্বনের একটা এখানে দিলাম, এটাও হবে sp2, এটাও হবে sp2। তাহলে সংকরিত অরবিটাল যেগুলা ছিল এবং তাদের যে লোভ ছিল, সেগুলা কিন্তু দেওয়া হয়েছে। দেখো এখানে 3টা, এই কার্বনের জন্য এখানে 3টা। এ পর্যন্ত বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো যে এই কার্বনের তো একটা অসংকরিত অরবিটাল রয়ে গেছে, একইভাবে এই কার্বনেরও কিন্তু একটা অসংকরিত অরবিটাল রয়ে গেছে। সো এই কার্বনে একটা অসংকরিত অরবিটাল দিয়ে দিলাম। এভাবে দুইটা কেন আঁকতেছি? কারণ আমরা কিন্তু বলছিলাম, এখানে দেখো অসংকরিত অরবিটালের লোভ হয় 2টা, এবং ওই সিঙ্গেল ইলেকট্রন বলছিলাম কি, যারা বন্ধন গঠনে অংশ না নেয় বা বন্ধন গঠনে অংশ না নেওয়া অরবিটাল অসংকরিত। সো তাদের আবার লোভ হবে 2টা, তাই আমরা কিন্তু এখানে 2টা লোভ দিছি। এবং এটা কেমন? এটা হচ্ছে পিজেড। সো এটা যেহেতু সংকরিত না, সো এটার নাম আগে যেমন ছিল তেমনই থাকবে। আবার এই যে কার্বন, এইটারও একটা অসংকরিত অরবিটাল আছে যেটার নাম হচ্ছে পিজেড। সো আগে যে নাম ছিল তেমনই থাকবে। এখন দেখো,
আমাদের এই যে অরবিটাল গুলো আছে কার্বনের, এই সমস্ত অরবিটালে তো আমরা দেখছি যে হাইড্রোজেন ঢুকছে। তাহলে আমরা একটা কাজ করি, হাইড্রোজেন গুলা ঢুকাই দিই, ওভারল্যাপিং করতেছে, হাইড্রোজেন কেমন বর্তুলাকার। সো এই হচ্ছে তাদের ওভারল্যাপিংকৃত এলাকা। এই যে হাইড্রোজেনকে ঢুকাই দিছি। আচ্ছা, সো এখন একটু দেখো তো মুখোমুখি অধিক্রমণ হয়েছে কয়টা জায়গায়? ভাই 5টা জায়গায়। এই দেখো এইখানে যে মুখোমুখি ওভারল্যাপিং হয়েছে, তাহলে এটা একটা সিগমা বন্ড। আমরা বলছিলাম মুখোমুখি যারা হবে তারা সিগমা। তাহলে এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড। তাহলে দেখো 1 2 3 4 5টা সিগমা বন্ড পেয়ে গেছি। হ্যাঁ, সংকরিত অরবিটাল দিয়ে হয় সিগমা, আমরা বলছিলাম। সো সংকরিত অরবিটাল যারা যারা ছিল তারা সিগমা বন্ড তৈরি করে ফেলছে। আর এই যে অসংকরিত অরবিটাল দুটা আছে, এটা তো দেখো সিগমা হইছে বলেই কিন্তু এই পাইগুলা হওয়া সম্ভব হয়েছে। তারা মুখোমুখি কিন্তু অতিক্রমণ করতে পারবে না, কারণ তারা কিন্তু এই যে দেখো সিগমার মাধ্যমে দূরবর্তী জায়গায় আছে। তাহলে এই যে অসংকরিত অরবিটাল যারা আছে তাদের দিয়ে পাশাপাশি অধিক্রমণ সম্ভব, তাদের মধ্যে একটা পাশাপাশি বন্ধন থাকবে, হালকা পাতলা আকর্ষণ বল থাকবে। সো এই বন্ধনকে বলা হইতেছে পাই বন্ধন। আর অসংকরিত অরবিটাল দিয়েই হয় পাই, আমরা কিন্তু বলছিলাম। সো এদের মধ্যে যে বন্ধনটা বিরাজমান আছে তো তাকে বলা হচ্ছে পাই বন্ধন। সো আমরা এই যে দেখো এখানে বলছিলাম অসংকরিত অরবিটাল দিয়ে লোভ হয় 2টা, এবং এই যে অসংকরিত অযুগল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দিয়ে হয় পাই। তাইলে দেখো অযুগল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দিয়ে একটা পাই বন্ধন গঠন হয়েছে। এবং অনেকেই যেটা মনে করে যে এখানে মনে হয় একটা পাই, এখানে মনে হয় আরেকটা পাই। না, পাই কিন্তু একটাই, বাট এদের ওভারল্যাপিংকৃত এলাকাটা মানে ইলেকট্রনগুলো এভাবে হচ্ছে এই এর মধ্যে বিরাজমান থাকে আর কি। বুঝছো কথা? তাহলে এটা হচ্ছে ইথিনের অরবিটাল চিত্র। জি ভাই। কারো প্রশ্ন? হ্যাঁ ভাই। ওকে ফাইন, আমরা লাস্ট দেখবো আজকে, তারপর শেষ। এটা দেখলাম একটা সেগমেন্ট শেষ হবে আমার। তাহলে দেখো এবার দেখবো হচ্ছে ইথাইন। সো ইথাইনে আসলে কি, এই যে কার্বন টোটাল 2টা, হাইড্রোজেন হচ্ছে একটা করে। এবং একটা জিনিস একটু খেয়াল করো, আমরা যে এই যে সারা জীবন ইথিন টিথিন পড়ে আসছি, এই যে কার্বন এরকম এরকম দেখতাম। সো দেখো এই যে সিঙ্গেল বন্ড গুলা কিন্তু সিগমা বলছিলাম, এই যে সিগমা, এই যে সিগমা, এই যে সিগমা, এই যে সিগমা। এবং দেখো এখানে কার্বনের মধ্যে দেখো একটা সিগমা আছে এবং একটা পাই আছে। সো একটা জিনিস মনে রাখবে, এই দ্বিবন্ধনের একটা হবে সিগমা এবং আরেকটা হবে পাই। সো কোনো জায়গায় যদি ট্রিপল বন্ড থাকে, যেমন ধরো এরকম, সো মনে রাখবে একটা হবে সিগমা, বাকি 2টা হবে পাই। বুঝতে পারছো কাহিনী কি বললাম? জি ভাই। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমরা এখানে একটু দেখবো। স্যার দেখো এখানে এটা হচ্ছে ইথাইনের গঠন। সো আমরা আগে প্রথম কাজ হচ্ছে এই কার্বন কার্বন বন্ধনটা দিয়ে দিব, এবং এখানে আসলে কার্বনের এক্সাইটেড স্টেটই দেখানো হচ্ছে। সো কার্বনের এই যে নিজেদের মধ্যে একটা বন্ধন আছে, এটা সিগমা হবে, এটা দিয়ে দিলাম, বাস শেষ। তারপরে হাইড্রোজেন আছে কয়টা? এই কার্বনের সাথে হাইড্রোজেন লাগে আছে একটা। আর একটু কমে গেছে। হ্যাঁ একটু কমে গেছে। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকলো। তার দেখো এই কার্বনের কিন্তু আর হাইড্রোজেনের সাপ্লাই নাই, সো এই 2টা ফাঁকা। এটা 2টা সিঙ্গেল ইলেকট্রন অযুগল, তারা অসংকরিত। ঠিক আছে, আর এখানে কি হইতেছে, এই কার্বনে চলে আসি এবার। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে কানেক্টেড, সো এখানে একটা হাইড্রোজেন দিলাম। তাহলে এই যে 2টা আছে তারা হচ্ছে অসংকরিত। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল সিম্পল জিনিস। তাহলে আমরা একটু এটার চিত্রটা আঁকার চেষ্টা করি। তাহলে চিত্রটা একটু আঁকার যদি চেষ্টা করি, তাহলে এটার একটু চাপায় নিয়ে আসি, জায়গা লাগবে। আচ্ছা, তাইলে এখানে কি ভাই হচ্ছে টোটাল যোগের লোভ হবে 4টা? হ্যাঁ সম্ভবত, হ্যাঁ টোটাল টোটাল, তাই না? তো আমরা একটু দেখি, আঁকার চেষ্টা করি। তাহলে 2টা কার্বন, এরা নিজেদের মধ্যে একটা বন্ধন তৈরি করছে। এখন আমাকে একটু বলো তো আগে, যেখানে সংকরিত অরবিটাল কয়টা? ভাই 2টা। 2টা। তাহলে কারা কারা? একটা এস একটা পি, তার মানে এদের যে সংকরণ হবে কার্বনের সেটা হচ্ছে এসপি। সো এসপি যদি হয়ে যায়, কয়টা সংকরিত অরবিটাল? 2টা সংকরিত অরবিটাল, কারণ একটা এস একটা পি। তাহলে লোভ কয়টা হবে? লোভ হবে 2টা। তাহলে দেখো একটা লোভ আমি এখানে দিলাম এই কার্বনের, এই কার্বনের আরেকটা এখানে দিলাম, আর এই কার্বনের একটা এখানে দিলাম, এই কার্বনের একটা এখানে দিলাম, বাস
তার মানে আমাদের এই যে এসপি 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 এসপি, বাস কাজ শেষ। এবার হইতেছে এই একটা কার্বনে আমরা দেখতেছি একটা হাইড্রোজেন আছে, সো এই হাইড্রোজেনটাকে আমরা এখানে দিয়ে দিই, এই যে হাইড্রোজেন, সো এটা হচ্ছে হাইড্রোজেন। এবং এই কার্বনেও আমরা দেখতেছি একটা হাইড্রোজেন আছে, সো এখানে আরেকটা হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন। ওকে, এখন আমরা দেখতেছি এই কার্বনে দুইটা অসংকরিত অরবিটাল আছে, সো দুইটা অসংকরিত অরবিটালের লোভ হয় আসলে দুইটা করে। তার মানে এটাকে কিভাবে আঁকবো দেখো, এই একটা দিলাম, এটা হচ্ছে একটা, সো এটাকে একটু নাম দিই, এটা হচ্ছে আমাদের পি ওয়াই, এই যে এটা, সো এটা। আর এইটা যদি কার্বনে রাখতে চাই, এটাকে নাম দেই পি ওয়াই, তারা একই অ্যাক্সিস মেনটেন করবে, সো এটা হচ্ছে পি ওয়াই। আর এখানে দেখো আরেকটা হচ্ছে পিজেড আছে, তাহলে এই কার্বনের যদি পিজেডটা দিতে হয়, এটা 3 ডাইমেনশনাল চিত্র আঁকা খুব কষ্ট, তারপর আমরা এখানে আঁকতেছি, এই যে একটা দিলাম এখানে বাঁকা করে, এটা জেড বরাবর আছে। আর এই কার্বনের আরেকটা হচ্ছে জেড বরাবর থাকবে, অসংকরিত অরবিটালে লোভ হয় দুইটা, সো আমি দুইটা করে দিতেছি কিন্তু, ঠিক আছে। সো এটা হচ্ছে পিজেড, এটা হচ্ছে পিজেড। তাহলে দেখো এখন আমরা একটা কাজ করি, সিগমা বন্ধন কয়টা হয়েছে একটু দেখি। দেখো এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, তাহলে টোটাল কয়টা সিগমা হইলো? 3টা ভাই। 3টা সিগমা। আর এই যে দেখো এটা কি, এটা পিওয়াই, তাহলে দেখো এই যে পিওয়াই পিওয়াই যে বন্ধন হইতেছে এখানে, এটা হচ্ছে পাই, তাহলে পিওয়াই পিওয়াই এখানেও আছে, এই যে পিওয়াই পিওয়াই। আর পিজেড পিজেড যে বন্ধনটা হইতেছে, এই যে এটা হচ্ছে আরেকটা পাই, ঠিক আছে। কাহিনী বুঝতে পারছি? আবার একটা জিনিস মনে রাখো যে পিওয়াই এর সাথে পিজেড কিন্তু ভিন্ন ভিন্ন এক্সিসে আছে, অনেকে আবার পিওয়াই এর সাথে পিজেড মিলাই দেয় না, পিওয়াই এর সাথে পি কেবল হচ্ছে পাই বন্ধন গঠন করতে পারবে, আবার পিজেড এর সাথে পিজেড, কারণ তাদের এক্সিস একই, একই অক্ষ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইথাইনের গঠন। তো তুমি যদি এবার এটার একটু ভাঙন অবস্থায় দেখতে চাও, তাহলে এই, তাহলে হচ্ছে এই কার্বন, এই এই যে 3টা হাত দিলাম, এই, তাহলে দেখো এখানেও যে একটা সিগমা, এখানে উপর একটা সিগমা, এটা সিগমা, আর এই যে ছোট ছোট যেগুলো আছে বাকিগুলা, এগুলো হচ্ছে পাই। কাহিনী বুঝতে পারছো? হইলো? জি ভাই, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো আমরা কিন্তু ইথিনের সংকরণ দেখছিলাম কত, ইথিনের সংকরণ দেখছিলাম কি sp sp2 sp2, আমরা মিথেনের দেখছিলাম কি sp3, আর লাস্টে যেটা দেখলাম ইথাইন সেটা হচ্ছে sp। কেমনে হইলো সেগুলো আমরা দেখাইছি। সো সংকরণ নির্ণয় করার জন্য এত কষ্ট করে ভাঙ্গা চুরা কাজ করতে হবে এমন না, পরে হচ্ছে আমরা শর্টকাট শিখবো।